অভিমানে তুমি। রাইটার ফারহানা জান্নাত। ১.৫ বছরের চুক্তিতে বিয়ে করতে হবে আমাকে। তার বিনিময়ে আপনার যত লক্ষ টাকা লাগে আমি দেব, সমস্যা নেই। শুধু ১.৫ বছর আমার সাথে থাকবেন আপনি। এই ১.৫ বছরের মধ্যে আমার একটা সন্তান হবে, আর আমার সন্তান যখন ৮ মাস বয়স হবে তখন আপনি আপনার পথে, আমি আমার মতো। আপনাকে আমি জোর করব না। এই যে, এটা আমার কার্ড। যদি মনে হয় আপনি আমার শর্তে রাজি, তাহলে আমাকে ফোন করে জানাবেন। দোস্ত, তুই অফিস সামলা, আমি একটু আমার ফ্ল্যাটে যাব। আব্রাহাম। মিস্টার আব্রাহাম, আপনি কি একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে চাইছেন? আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে, তখন আপনি তাকে এত বাজে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন? ওয়াও, সো ফারিহা। মিস ফারিহা, রাইট? আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ। আমি কি আপনাকে জোর করেছি? আর আপনার কি মনে হয় কোনো বড়লোকের মেয়ে আমার প্রস্তাবে রাজি হবে? না, হবে না। সেজন্য আপনার মতো অসহায় মানুষদের বলতে বাধ্য হলাম আমি। আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। এখন বাকিটা আপনি আপনার মন যা বলে তাই মানবেন। আব্রাহাম। কিন্তু আপনি যেটা অসহায়তার সুযোগ নিচ্ছেন সেটা কি জানেন? এমন একটা পর্যায়ে আপনি আমাকে এই কথাটা শোনালেন। আপনি তো ভেবে নিয়েছেন আমি রাজি হব, কারণ আমার যে টাকার দরকার। ফারিহা। হ্যাঁ, ধরতে পারেন। আমি আপনার অসহায়তার সুযোগ নিলাম। সো, আপনার টাকার দরকার হলে আমার কথা মানবেন, না হয় মানবেন না। আমি সময় ওয়েস্ট করা পছন্দ করি না। আয়ান। হা হা, তুই ইন্টার পাস মিস ফারিয়াকে কি চাকরি দিবি আমিও দেখি। গেলাম, থাক। আব্রাহাম। আপনি কিন্তু আয়ান স্যারকে হুমকি দিয়ে দিচ্ছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি তো শুধু একটা জব চাই। প্লিজ, আমার সাথে এমন করবেন না। যেখানেই যাই সেখানেই টাকা চাই, আর আপনি তো শরীর কিনতে চাইছেন। ফারিহা। ফারিয়ার আর্তনাদ আব্রাহামের কানে পৌঁছায় না। গাড়ির চাবি আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে অফিস থেকে বেরিয়ে যায়। আয়ানের পায়ের সামনে বসে ফারিয়া নিজের সমস্যার কথা বলে, কিন্তু আয়ান নিজেও কিছু করতে পারছে না। অফিস তো আব্রাহামের। তাকে নিজের ভাইয়ের মতো দেখে বলে বসের একটা আসন দেয়। আয়ানের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আয়ান আব্রাহামের সাথেই থাকে। ফারিয়া বুঝতে পারে কেউ তাকে ইন্টার পাস জব দেবে না। যখন দেবেই না, তখন ইন্টারভিউয়ের জন্য তাকে ডাকার কি দরকার ছিল? কেউ কেউ তো আরও বাজে প্রস্তাব দিয়েছে। ভাইটার দিকে তাকিয়ে ফারিয়া আজ এই স্থানে। যে ভাই ছোট থেকে মানুষ করলো, সেই ভাই আজ অসুস্থ। ১০ থেকে ১২ লক্ষ টাকা লাগবে চিকিৎসা হতে। যে টাকা ছিল ২ মাসে সব শেষ। ফারিয়া অফিস রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হয়। আর আয়ান আবারও নিজের কাজে লেগে পড়ে। আব্রাহামের কাহিনী তার নিজেরও আর ভালো লাগছে না। এভাবে কি কোনো মেয়েকে সে পাবে? কিন্তু কিছু করার নেই। ফারিয়ার আশা বাদ দিয়ে অন্য মেয়েদের সে একই প্রস্তাব দিতে থাকে। ফারিয়া বাসায় এসে ভাইয়ের মাথার কাছে বসে। মুনির আস্তে আস্তে চোখ খোলে। পিচ্চি বোনটার দিকে তাকিয়ে বলে, এত দৌড়ঝাঁপ করতে তোকে কে বলেছে? ইন্টার পাস, ঢাকা শহরে চাকরি নেই। আমি মাস্টার পাস, সেই জন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল। এখন তো কাজে যেতে পারি না আমি। তুই আর কোথাও যাস না। মুনির। ভাইয়া, কেন আমাদের মা বাবা নেই? তারা থাকলে তো আমাদের এত কষ্ট হতো না। মা কেন আত্মহত্যা করেছিল বলো? তোমার পায়ে ইনফেকশন হয়েছে দিন দিন। টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে? ফারিহা।
আমার চিন্তা করিস না, সারাদিন থেকে না খেয়ে আছিস, যা রান্না করে খাবার নিয়ে আয়। আমিও তো কিছু খাইনি। মুনির, তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো ভাইয়া, তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকবো? দিন চালাতে হবে তো। ফারিহা। মুনিরের বলার মতো কিছু পায় না, পায়ের ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে যে পায়ে এত বড় ক্ষতি হয়ে যাবে ভাবতেও পারে না সে। এখন পা ফুলে সেখান থেকে মাংস পচার মতো হয়ে যাচ্ছে। পরিচয়: ফারিয়া রহমান। ছোটবেলায় বাবা মারা যায়, মা আত্মহত্যা করেছে তার বয়স যখন 5 তখন। শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সে এই পথ বেছে নেওয়া তার। ফারিয়ার বড় ভাই মুনির রহমান। এসএসসির পর বোনকে নিয়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে। ফারিহা রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে মুনিরের রুমে আসে। মুনিরকে দেখে হাত থেকে খাবার প্লেটটা পড়ে যায়। পায়ের আঘাতের জায়গায় ফেটে রক্ত পড়ছে। মুনির বিছানায় ছটফট করছে। ফারিয়া দৌড়ে বাইরে যায়। গাড়ি ঠিক করে এসে মুনিরকে সাথে নিয়ে হসপিটালে যায়। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে জানায়, 4-5 দিনের মধ্যে অপারেশন করতে হবে মিস ফারিহা, না হলে আপনার ভাইয়ের পা এই জায়গা থেকে খুলে পড়বে। তখন আমাদের আর কিছু করার থাকবে না, পা কেটেও ফেলতে হতে পারে প্রয়োজন হলে। তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করুন। ডাক্তার মাহি। ফারিয়া ভাবার জন্য সময় নেয় না। তার কাছে তার ভালো থাকার থেকেও ভাইয়ের ভালো থাকা বেশি জরুরি। সেখান থেকে রিক্সা ধরে সোজা সেই অফিসে যায়। আব্রাহাম ফারিয়াকে দেখে বসা থেকে উঠে পড়ে। আব্রাহাম ফারিয়াকে এখানে আশা করে নাই। মেয়েটা যেভাবে তার সাথে কথা বলেছিল সকালে, ভেবে তো রেখেছিল ফারিয়া কখনো রাজি হবে না। ফারিয়াকে দেখে অবাক হয়ে বলে, আরে মিস ফারিয়া যে, আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশোনা নিয়ে আমাদের এখানে কোনো জব পাবেন না। আপনি এখন আসতে পারেন প্লিজ। আব্রাহাম: আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু তার আগে আমার ভাইয়ার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়া হসপিটালে ভর্তি আছে। প্লিজ, টাকা না হলে ভাইয়ার চিকিৎসা হবে না। ফারিয়া: এখানে মজা করতে আসছেন? সকালে তো খুব কথা শুনিয়ে চলে গেলে। দেখো, তুমি এখন আসতে পারো, আমি অন্যদের সাথে যোগাযোগ করব। আব্রাহাম: প্লিজ স্যার, আমি মিথ্যা বলছি না, আমি আপনার সব শর্তে রাজি আছি। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন, নইলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে না। ফারিয়া: এই পেপারে সাইন করো, আর তোমার ভাই কোথায় আছে আমাকে নিয়ে চলো। আব্রাহাম। আয়ান একটা পেপার বের করে আব্রাহামের হাতে দেয়। আব্রাহাম ফারিয়াকে পেপার দিলে পেপার না পড়েই ফারিয়া সই করে দেয়। আব্রাহাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে তার আশা পূর্ণ হলো। ফারিয়ার সাথে অফিস থেকে বেরিয়ে যায়। ফারিয়ার চোখে পানি দেখে আব্রাহাম বিরক্ত হয়। মনে মনে বিড়বিড় করে, মেয়ে মানুষ এত নাটকবাজ কেন? সব সময় তারা নাটক করে। আচ্ছা, তাদের টাকার লোভ কেন এত? টাকা থাকলে কি সুখী হওয়া যায়? এই যে মেয়েটা যে সিদ্ধান্ত নিল, তার আগে একটাবারও ভাবল না জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা বড় হবে কিভাবে? আব্রাহাম: স্যার, এভাবে দাঁড়িয়ে থাকবেন? ভাইয়া হসপিটালে একা আছে, কি করবেন একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমি তো আপনার সব কথা শুনতে রাজি, তাহলে? ফারিয়া: গাড়িতে গিয়ে ওঠো, আমি আয়নের সাথে দেখা করে আসি একটু। সামনের গাড়িতে বসো, আমি আসছি। আব্রাহাম। ফারিয়া চোখের পানি মুছতে মুছতে গাড়িতে গিয়ে বসে। আব্রাহাম প্রায় 10 মিনিট পর আসে। পেছনে সিটে গিয়ে ফারিয়ার পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। আব্রাহাম ফারিয়ার দিকে তাকিয়ে বলে, আমার একটা কথা জানা হয়নি, তোমার কি মেডিকেল কোনো সমস্যা আছে নাকি?
মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো? আব্রাহাম: না, আমি সুস্থ। ফারিয়া ফারিয়া দাঁতে দাঁত চেপে কথাটা বলে। অসহ্য লাগছে তার এসব। ভাইয়ার জন্য এমন একটা পথে পা বাড়ালো সে। যদি ভাই জানে তখন কি হবে? আর সে তো এক পুরুষে আসক্ত হতে চায়। তাহলে চুক্তি শেষ হওয়ার পর সে কি করবে? ফারিয়ার ধ্যান ভাঙে গাড়ির ব্রেক লাগার জন্য। আব্রাহাম গাড়ি থেকে নেমে ফারিয়ার নামে সামনে হাঁটতে থাকে। আব্রাহাম ডাক্তারের সাথে কথা বলে মুনিরের কাছে যায়। ছেলেটাকে এক পলক দেখে সেখান থেকে চলে আসে। ফারিয়ার থেকে নাম্বার নিয়ে বলে, চিন্তা করো না, তোমার ভাইয়ার কাগজপত্র রেডি করব 2 দিনের ভেতরে। আমি দেশের বাইরে পাঠিয়ে দেব। সেখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে, সমস্যা নেই। 2 বছর সময় লাগলেও আমি সব খরচ দেব। আর এই কয়দিন তোমার ভাই হসপিটালেই থাকবে। আব্রাহাম: ধন্যবাদ, আপনি তাহলে যান। আমি বাসায় গিয়ে ভাইয়ার জন্য খাবার নিয়ে আসবো রাতের। নাকি আজ থেকেই আপনার সাথে থাকতে হবে? ভাইয়াও যাওয়ার পর থাকি? ফারিয়া: আমি সেটা নিয়ে কিছু বলেছি? তোমার ভাইয়ের কিছু কাগজপত্র লাগবে। আমি তোমার সাথে যাব, চলো। আর ওখানের বাসা ছেড়ে দেবে তুমি, কারণ তোমার ভাই তো এখন বাসায় ফিরবে না। আর তুমি আমার সাথেই থাকবে। আব্রাহাম: আচ্ছা। ফারিয়া ফারিয়ার সাথে আব্রাহামও তাদের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাট ঘুরে আব্রাহাম ভ্রু কুঁচকে ফেলে। কিছু নেই রুমে, খুব দরকার যা সেগুলো আছে শুধু। কিছুক্ষণ পর আয়ান আসলে ফারিয়ার সব জামা কাপড় তার হাতে দিয়ে পাঠায়। আব্রাহাম বিছানায় গা এলিয়ে দেয়। ফারিয়া রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে যায়। স্যার, আপনি কি গোসল করেছেন নাকি গোসল করবেন, কোনটা? ফারিয়া: আমাকে স্যার বলতে হবে না। আর তুমি করে বলতে পারো, সমস্যা নেই। আর গোসল? সকালে আমি গোসল করে বের হয়েছি। আব্রাহাম: আচ্ছা, আমি রান্না করছি, খাবেন নাকি বাইরে খাবেন? কি রান্না করছো? আব্রাহাম: ফারিয়া বিরক্ত হয়। ছেলেটা একদম খুঁটে খুঁটে সব শুনতেছে। আর শুনবেই না কেন? বড়লোক বাড়ির ছেলে, সব কিছু কি খাবে? ফারিয়া কিছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। গোসল করে বের হয় 10 মিনিটের মাথায়। পরনে একটা নীল রঙের 3 পিস। আব্রাহাম একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। ফারিয়া মাথায় একটা টাওয়েল পেঁচিয়ে রান্নাঘরে যায়। প্রায় 40 মিনিট পর সে একটা খাবার প্লেটে নিয়ে আব্রাহামের কাছে আসে। পায়ের আওয়াজে শুনে আব্রাহাম বলে, এত সময় লাগে রান্না করতে? আমি বাসায় যাব। তোমার এখানে যা জিনিস আছে সেসব নিয়ে আয়ান ভেবে দেখবে। এখানে আর আসার প্রয়োজন নেই তোমার। আব্রাহাম: আচ্ছা, উঠে খেয়ে নিন। ডিম ছিল 4টা, ডিম ভুনা করেছি। আপনি কি এসব খান নাকি শুধু মাংস? ফারিয়া: এই, তোমার কি মনে হয় বড়লোক মানুষ মাংস খায় শুধু, নাকি তারা ডিম দুধ খায় না? আব্রাহাম ধমক দিয়ে কথাটা বলে। ফারিয়া কেঁপে ওঠে। এই মানুষটার সাথে সে 1.5 বছর থাকবে কিভাবে? নাক মুখ কুঁচকে খাবার প্লেট সামনে দেয়। আব্রাহাম খাবারের দিকে তাকিয়ে একটা কাশি দেয়, তারপরে বলে, ভাত কম হয়েছে, আর একটু হবে কি প্লিজ? আব্রাহাম। ফারিয়া দৌড়ে কিচেনে যায় আর একটা প্লেটে ভাত এনে আব্রাহামের প্লেটে দেয়। আব্রাহাম হা হয়ে দেখছে সেটা, মাথা চাপড়ায় সে। এ কাকে বিয়ে করলো? এবার কিছু জোরে ধমক দিয়ে বলে, পাগল হয়েছো? এত ভাত আমি খাবো নাকি? তুলে নাও। আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে তোমার ভাইয়ের কাগজপত্র দিও, নিয়ে যাব। আব্রাহাম। ফারিয়া ধমক শুনে কেঁদেই দেয়। এভাবে কেউ কখনো তাকে ধমক দিয়ে কথা বলে না। আব্রাহাম বিরক্ত হয়ে হালকা খাবার খেয়ে উঠে পড়ে।
ফারিয়া তাড়াতাড়ি সব ঠিক করে বেরিয়ে পড়ে। 4 দিনের মাথায় মুনিরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আজ রাত থেকে ফারিয়া আব্রাহামের সাথেই থাকবে। সে জানেও না আব্রাহামের মা-বাবার সাথে থাকবে নাকি একা। কিছু কাজ করছে না তার মাথা। আব্রাহাম ফারিয়াকে নিয়ে মার্কেটে যায়। 10টা শাড়ি, 15টা 3 পিস আর 10 সেট গেঞ্জি প্লাজো কেনে। ফারিয়া হাঁ হয়ে সব দেখে, শুধু মনে মনে একটা কথা বলে, বড়লোক বুঝি এমন হয়? এসব তো আমার 5 বছরের জামা কাপড়, আর উনি এমন করে গরিবদের দান করলেও তো পারত। ফারিয়া গলায় ঠোঁটের স্পর্শ পেয়ে ফারিয়া নড়ে চড়ে ওঠে। স্পর্শটা আরো গভীর হয়, এক সময় তা কামড়ে পরিণত হয়। ঘুম ভেঙে যায় ফারিয়ার। ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ে। পাশে আব্রাহামকে দেখে জোরে একটা নিঃশ্বাস নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 12টা 40। বিকেলে মার্কেট করে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে আব্রাহাম। আব্রাহাম আর আয়ান এখানে থাকে। নিজস্ব ফ্ল্যাট এটা। সব কটা ফ্লোর ভাড়া দেওয়া আছে। 5 তলাটা পুরো নিজেদের জন্য রাখা। আব্রাহাম মা-বাবা থেকে আলাদা থাকে। কেন থাকে সেটা আস্তে আস্তে জানতে দেওয়া হবে। আব্রাহাম ফারিয়াকে ফ্ল্যাটে রেখে বাইরে যায়। ফারিয়া একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে এক সময়। হঠাৎ কারোর স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় তার। আব্রাহাম ফারিয়ার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা? এভাবে ঘেমে যাচ্ছ কেন? এই ঠান্ডায় কেউ ঘেমে যায় নাকি? ওঠো, রাতে কিছু খাওনি, খেয়ে নেবে। আব্রাহাম আমাকে না বলে এভাবে কাছে আসবেন না প্লিজ। ঘুমের মধ্যে স্পর্শ পেলে ঘুম ভেঙে যায় আমার। আর আমি খাবো না, ঘুম ধরছে, ঘুমাবো। মাথা ব্যথা করছে আমার। ফারিয়া তোমাকে শুয়ে থাকার জন্য এখানে আনিনি। চুপচাপ উঠে খেয়ে নাও। আর আমি যা যা বলবো আজ থেকে সব মেনে চলবে। তোমার ভাইয়ের চিকিৎসা না তো বন্ধ করে দেব। তাই ওঠো, কথা বাড়িও না। আব্রাহাম ফারিয়া ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়ে। হালকা খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুমানোর জন্য চোখ বন্ধ করে। আব্রাহাম ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে রুমের লাইট অফ করে। একটা হাত ফারিয়ার কোমরে রেখে গলায় কিস করে। ফারিয়া কেঁপে ওঠে। সরে যেতে চাইলে আব্রাহাম টেনে কাছে আনে। কানে কামড় দিয়ে বলে, কিছু বলবে? আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইছি। তোমাকে খুব বেশি জ্বালাবো না। বাচ্চা আসার পর নিজের মতো থাকতে পারবে। তাই এখন কাছে আসা থেকে বাধা দিও না। সরে এসো এদিকে। আব্রাহাম না, আমি সেটা বলিনি। আপনি এমন রেগে কথা বলছেন কেন? মানে আজ কাছে না আসলে হয় না? আমার খুব ঘুম পেয়েছে। আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? ফারিয়া সে কৈফিয়ত তোমাকে দেব না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, একা একা এই বাড়ির বাইরে কখনো পা রাখবে না। আব্রাহাম ফারিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আব্রাহাম ফারিয়াকে নিজের সাথে চেপে নেয়। এক সময় সম্পূর্ণভাবে অধিকার ফলায় সে। আব্রাহামের হাতের ওপর মাথা রেখে ফারিয়া ঘুমিয়ে পড়ে। আব্রাহাম উঠে গোসল করে অন্য একটা রুমে যায়। তার অসহ্য লাগছে সবকিছু। একটা বাচ্চার জন্য এই পথ বেছে নেওয়া তার। মেয়েদের সহ্য করতে পারে না সে। অফিসেও তেমন মেয়ে নেই, বেশিরভাগ ছেলে কাজ করে। উঠে গোসল করে নাও, সকাল 9টা বাজে। আমি অফিস যাচ্ছি। কোনো কিছুর দরকার হলে নাম্বারে ফোন দিও। যা খেতে ইচ্ছে হবে কাজের লোক আছে তাদের বলে দিও। আব্রাহাম ফারিয়া বিরক্ত নিয়ে শরীরে চাদর জড়িয়ে উঠে বসে। এত সকাল হয়ে গেছে, তাকে তো ভার্সিটি যেতে হবে। ডিসেম্বর মাস, ঠান্ডায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। ফারিয়া অবাক হয়ে বলে, এই শীতে এত সকালে আমি গোসল করব? মানে আপনি পাগল হয়ে গেছেন? আপনি কই যাবেন যান, আমি ঘুমোবো আরো। ফারিয়া ঘুম আমি বের করে দেব, কিন্তু এখানে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে।
3 বেলা ঠিকমতো খাওয়া দাওয়া করবে, শরীর ফিট রাখতে হবে তোমাকে। আব্রাহাম: উফ, এত কিছু! যে এখনো আসে না তাকে নিয়ে এত আয়োজন ভালো না। আমার ঠান্ডা লাগছে, পরে উঠব। ফারিয়া: একটা কথাও না। আব্রাহাম। আব্রাহাম ফারিয়ার হাত ধরে টেনে ওঠায়। ফারিয়া চোখ ছোট ছোট করে আব্রাহামকে দেখে। কোনো রকম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে, গরম পানি দিয়ে গোসল করে বের হয়। আব্রাহাম ফারিয়াকে বের হতে দেখে ঘড়ি দেখে, বিরক্তিকর চাহনি দিয়ে বলে, 20 মিনিটে গোসল শেষ? এখন খাওয়া দাওয়া করে নাও, আর ভার্সিটি যাওয়ার চিন্তা বাদ দাও। আব্রাহাম: কেন? ফারিয়া: এই বাড়ি থেকে তোমার বের হওয়া নিষেধ। এক্সামের সময় এক্সাম দেবে, ব্যাস। আর হ্যাঁ, আমি আর আয়ান ছাড়া কেউ ডাক দিলে দরজা খুলবে না, ওকে? আব্রাহাম: এত নিয়ম মানতে হবে? আমার পড়াশোনা, সেটা তো আমার জন্য খুব প্রয়োজন। ফারিয়া: যা বললাম তাই হবে, যাও খেয়ে নাও। আমি অফিস যাচ্ছি, রাতে বাসায় ফিরব। আয়ান আর আমি একসাথেই আসি, তাই কাউকে বাসায় ঢুকতে দেবে না, যতই আমার পরিচয় দিক। আব্রাহাম: আপনার এত কড়া নিয়ম মানতে পারবো না। আপনার বাচ্চা চাই, আমি বাচ্চা দিলেই তো হলো, তাই না? ফারিয়া: চুক্তির পেপার পড়ো নাই কেন? টেবিলে রাখা আছে, পড়ে নিও। আব্রাহাম। আব্রাহাম কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। খাবারটাও রুমে দিয়ে যায় তাকে। এমন রুমবদ্ধ হয়ে থাকবে সে? খাওয়া দাওয়া করে আবারও কম্বলের নিচে ঢুকে পড়ে। শরীর দুর্বল লাগছে তার। অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর আসে না। এই পাশ ওপাশ করতে করতে দুপুর হয়ে যায়। আব্রাহাম ফোন দিয়ে খাওয়ার কথা বলে। তারপর আবারও সময় যায় রুমে, ব্যালকনি নিয়ে। বিকেলে রোদ ব্যালকনিতে পড়লে ফারিয়া বই নিয়ে পড়তে বসে। বাসায় থেকেই সব পড়া কমপ্লিট করতে হবে তাকে। পড়া শেষ করে উঠতে রাত 8টার সময়। কলিং বেল বেজে উঠলে রুম থেকে বের হয়। সবাই ড্রয়িং রুমে আছে, তবুও দরজা খুলছে না দেখে ফারিয়া এগিয়ে যায়। পেছন থেকে একজন কাজের মেয়ে বলে, ম্যাম, দরজার ওপাশে স্যার নেই, আপনি নিজের রুমে গিয়ে রেস্ট করুন। মালিহা। কলিং বেল বাজে, বিরক্ত লাগছে। কে আছে? দরজা খুলে দেখলে তো হয়। এমন শব্দ বিরক্ত লাগছে আমার। আমাকে দেখতে দাও। কে আছে দেখি, কোনো দরকার হয়তো। ফারিহা। ওপাশে আব্রাহাম স্যারের বাবা আছেন। স্যার বলে গেছেন আপনি থাকা অবস্থায় ওনাকে ভেতরে আসতে না দিই। মালিহা। বাবা মা বেঁচে আছে, অথচ উনি এখানে একা থাকে? দূর, কোথায় এসে পড়লাম আমি? ভাই, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, এসব একদিন সহ্য হচ্ছে না। আর 1.5 বছর? ফারিয়া। ম্যাম, আপনি রুমে যান, এখন স্যার আসবে, উনি আপনাকে বাইরে দেখলে রাগ করবেন। আপনার কিছু প্রয়োজন হলে বলবেন। মালিহা। আইসক্রিম আছে? ফারিয়া। মালিহা অন্য শেফদের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে আছে। ফারিয়া বিরক্তি নিয়ে রুমে যায়। সব কয়টা আব্রাহামের গোলাম দেখে রাগ ওঠে তার। ঠান্ডার সময় তো আইসক্রিম খাওয়ার মজা আলাদা। এদের এটাকে বোঝাবে। নিজেকে অসুস্থ বানানোর খুব ইচ্ছা। বাচ্চা নেবে তুমি? আর এখন শরীর খারাপ করতে চাইছো নাকি? ঠান্ডার সময় কিসের আইসক্রিম? এসব ঠান্ডার জিনিস বাদে খাবার চেয়ে নিও ওদের থেকে। ঠান্ডা জিনিস কেউ দেবে না। আব্রাহাম। ফারিয়া আব্রাহামের দিকে তাকায়। মাত্র রুমে আসলো আর এত কথা শোনাচ্ছে তাকে। দাঁতে দাঁত চেপে বলে, আপনি খুব খারাপ আব্রাহাম। আপনার মা বাবা আছে, তাও আমাকে এখানে রেখেছেন। আপনার চুক্তির বিয়ে করার কি দরকার হলো? আপনার বাবা এসে ঘুরে গেল। ফারিহা। সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ভাববো। যাও ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করবো। আব্রাহাম। এত তাড়াতাড়ি খাবেন? ফারিয়া। হুম। আব্রাহাম। ফারিয়া আব্রাহামের দিকে আর চোখে তাকায়।
ছেলেটা কত সুন্দর, অথচ বিয়ে না করে এমন সিদ্ধান্ত নেও কেন, সেটা ভাবছে মনে মনে। বাবা মা থেকেও আলাদা থাকে। ভাবনার মাঝে আব্রাহাম জামা চেঞ্জ করে বের হয়। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, খেয়ে নেবে চলো, তোমার ভাই কথা বলবে তোমার সাথে। ডাক্তার ফোন করেছিল, আজ রাত 10টায় অপারেশন করবে পা। সম্পূর্ণ ঠিক হতে বছর লেগে যাবে। তোমার ভাইয়ার ব্লাডের সমস্যা, সেটা তো বলো নাই কেন? আব্রাহাম, মানে? ফারিয়া, ব্লাড চেঞ্জ করতে হবে। শরীর থেকে ব্লাড বের করে নতুন ব্লাড দিতে হবে। সেটা পরে করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 1.5 বছর তোমার ভাই বাইরেই থাকবে। তোমার সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর তোমার ভাই আসবে। আব্রাহাম, মানে? এসব কি বলছেন? ভাইয়া সুস্থ হলে আসবে না কেন? এই, আপনি ভাইয়াকে আবার খুন করেন নাই তো? ফারিয়া, জাস্ট শ্যাট আপ। উল্টাপাল্টা কথা বলো কেন? তোমার সুবিধার জন্য এসব বলা। তুমি তো ভাইয়ার সাথে থাকো, তো তোমার ভাইয়া আসার পর তুমি বাসায় না থাকলে খারাপ ভাববে না নাকি? আব্রাহাম, হ্যাঁ, সেসব পরে চিন্তা। ফারিয়া, না, এখন সব বুঝিয়ে বলি। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, সো চুক্তি শেষে তুমি বাসায় যাবে। তোমার ভাইয়া তখন তোমাকে খারাপ বলবে না বা কথা শোনাবে না। তাই তোমার জন্য সেটাই ভালো। আব্রাহাম, আচ্ছা। ফারিয়া, ফারিয়া আর কিছু বলে না। সে কি বলবে? ছেলেটা সম্পর্ক ঠিক করার কথা বলছে না, সব সময় বিচ্ছেদের কথা বলে বলে মাথা নষ্ট করে তার। 3 জন একসাথে খেতে বসে। খাওয়া শেষে ফারিয়া প্রায় 1 ঘন্টা থেকে মুনির ভাইয়ের সাথে ফোনে কথা বলে। আব্রাহাম ইশারা দিলে কথা বলা শেষ করে। আব্রাহাম ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বলে, বই নিয়ে এসো, তুমি তো ইংরেজি ডিপার্টমেন্টের। আমি ইংরেজি পারি ভালোই, তোমাকে পড়াবো, বসো। আব্রাহাম, হাই হাই, কি বলে? আমি পড়াশোনা করেছি, এখন আর পড়তে ইচ্ছে করছে না, ঠান্ডা লাগছে, ঘুমাবো। ফারিয়া, কম্বলের নিচে থাকো, আমি বই নিয়ে আসছি। পড়াশোনা তোমার নষ্ট করতে চাই না, নিজের কেরিয়ার করতে হবে তো তোমার। আমার থেকে বিদায় নেওয়ার পর কি বেকার থাকবে? তাই পড়াশোনা করো। আব্রাহাম, থাক, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার, সব নিজের চাহিদা জানা আছে। আমার শীতের কাপড় লাগবে, আমার পুরাতন জামা তো আপনি ফেলে দিয়েছেন। ফারিয়া, তুমি যেগুলো পরতে সেসব আমার বাড়ির চাকরও পরে না, সো কাল নতুন জামা এনে দেব। এখন ঘুমাও তাহলে, আমি কাজ করছি, কিছু দরকার হলে জানিও। আব্রাহাম, মানসিক শান্তি দরকার, যা এখানে পাবো না আমি। ফারিয়া, আব্রাহাম ফারিয়ার দিকে রাগী চোখে তাকায়। ফারিয়া মুখ বন্ধ করে ফোন নিয়ে গেম খেলে। আব্রাহাম ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারিয়া অবাক কণ্ঠে বলে, ব্যাপার কি? ছেলেটা কি আমাকে ইগনোর করছে? দূর, কই এসে পড়লাম আমি? আমাকে রুমে একা রেখে অন্য রুমে চলে গেল। জানি না কি ঘটবে সামনে। একটা বাচ্চা জন্ম দিয়ে কিভাবে একা রেখে যাব? মা ছাড়া কতটা ভালো থাকবে বাচ্চা? ফারিয়া, ফারিয়া নিজে নিজে অনেক কথা বলে। ফোন টিপতে টিপতে কখন 11টা বেজে গেছে টের পায়নি। আব্রাহাম রুমে এসে ফারিয়ার হাত থেকে ফোনটা নিয়ে পাশে রাখে। বিছানায় শুয়ে বলে, তোমার ভাইয়ের অপারেশন চলছে। আর হ্যাঁ, বেশ রাত জেগে ফোন টেপার দরকার নেই, শরীর খারাপ হতে পারে। সকালে উঠে নামাজ পড়বে, তাই তাড়াতাড়ি ঘুমাবে। আব্রাহাম, আর কত নিয়ম, আমাকে মেরে দিন, এসব মানা যায় নাকি? ফারিয়া, কথা কিন্তু বেশি বলছো। আব্রাহাম, ফারিয়া মুখটা অন্য পাশে করে শুয়ে পড়ে। আব্রাহাম ফারিয়ার কম্বলের নিচে ঢুকে ফারিয়ার শরীরে হাত দেয়। ফারিয়া প্রথমে কেঁপে ওঠে, আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। আব্রাহামের দিকে ঘুরে বুকে মাথা রাখে। আব্রাহাম গলায় কানে কিস করা শুরু করে। ফারিয়া আব্রাহামকে খামচে ধরে। আব্রাহাম মাথা তুলে ফারিয়ার দিকে তাকায়। মেয়েটা ভয় পাচ্ছে তাকে, কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বারবার।
কোমরে হাত দিয়ে শরীরের সাথে মিশিয়ে নেয়। গলা মুখ দিয়ে বলে, আমি যে কোনো সময় কাছে আসতে পারি, তাই প্রস্তুতি নিয়ে থেকো কেমন? বাচ্চার জন্য তোমাকে বিয়ে করা, সেটা না পেলে আমার এত কিছু পানিতে যাবে। আমার স্পর্শ অভ্যাস করো এখন থেকে। আব্রাহাম, আপনাকে একটা কথা বলি? ফারিয়া, বলো। আব্রাহাম, বাচ্চা তো হসপিটালেও পাবেন। মানে যদি আপনি বিয়ে করার ইচ্ছা না থাকে, কিন্তু এভাবে কেমন দেখায় না? ফারিয়া। আব্রাহাম আর কথা বলে না। ফারিয়া ঠোঁটে আলতো করে কিস করতে থাকে। ফারিয়াও নিস্তেজ হয়ে আব্রাহামের কাছে ধরা দেয়। বেশ কিছু সময় পর আব্রাহাম ফারিয়ার কপালে কিস করে চোখ বন্ধ করে। আজকে তারও ঘুম পাচ্ছে খুব। ফারিয়া দিকে একবার তাকিয়ে দেখে, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিজেও ফারিয়ার বালিশে মাথা রেখে ঘুমিয়ে যায়। বাইরে থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে। কেউ চিৎকার চেঁচামেচি করছে। ফারিয়া চোখ মেলে তাকায়। গা থেকে কম্বল সরাতে গেলে ঠান্ডা অনুভব করে। আবারও গায়ে কম্বল দিয়ে উঠে বসে। বোঝার চেষ্টা করে বাইরে কি হচ্ছে। পাশে আব্রাহাম নেই। একবার ঠিক হয়ে উঠে বসে। ওয়াশরুমে উঁকি দেয়, সেখানেও নেই। দেখে নিজেই উঠে পড়ে। ওয়াশরুম থেকে গোসল করে এসে হালকা গোলাপি রঙের একটা 3 পিস গায়ে দেয়। দরজার কাছে গিয়ে বুঝতে পারে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্ত নিয়ে বসে পড়ে। আব্রাহামের মা বাবার সাথে চিৎকার চেঁচামেচি করছে। সব শেষে বিরক্ত হয়ে বলে, আমার যখন দরকার হবে তখন নিজেই বাসায় যাব, বলিনি? তাও বারবার কেন এখানে আসছো? আর কখনো আসবে না। আর আমার বউকে তোমরা দেখতেও পাবে না। আয়ানের বাচ্চা, তোর খবর আছে। তুই বাবাকে বিয়ের কথা কেন বলেছিস? আব্রাহাম। আয়ান মুখটা ছোট করে নেয়। ভেবেছিল আব্রাহামের বাবা মা বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে, আর তখন আব্রাহাম এমন চুক্তি করে থাকতে পারবে না। কিন্তু উল্টো, এখন আব্রাহাম এই বাড়িতেই তার মা বাবাকে ঢুকতে দিচ্ছে না। আব্রাহাম সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিজের খাবার সহ ফারিয়ার খাবার নিয়ে মালিয়াকে রুমে আসতে বলে। আব্রাহাম রুমে এসে দরজা ভিড়ে দেয়। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, মরার মতো ঘুমাও কেন? এত ঘুম কই থেকে আসে? মাথার চুল থেকে পানি পড়ছে এখনো। চুল ভালো করে মুছে হাত ধুয়ে এসো, খাবার খাবে। আর ইমুতে তোমার ভাইয়ের নাম্বার আছে, ফোন দিয়ে কথা বলিও। আব্রাহাম, বাইরের এত কথা হচ্ছিল কেন? বাসায় কি কেউ এসেছিল? আর আপনি আমাকে রুমে আটকে রেখেছেন কেন? ফারিয়া, দরকার ছিল। আব্রাহাম। ফারিয়া মুখ ভেঙায়। আব্রাহাম সেই দিকে তাকিয়ে চোখ গরম করে। ফারিয়া একটা বালিশ কোলে নিয়ে আব্রাহামকে পরখ করে। চাপা দাড়ি, মাথায় কালো ঘন চুল, হালকা গোলাপি ঠোঁট। ইস, মারাত্মক আকৃষ্ট করবে সবকিছু। মানুষ সহজে প্রেমে পড়বে এই মানুষটার। ফারিয়া তাকানো দেখে আব্রাহাম নড়ে চড়ে বসে। এমনভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে, বাচ্চারও ঠান্ডা লাগবে। নামাজ পড়ার কথা ছিল, উঠো না। জোহর থেকে নামাজ পড়বে, কোনো কৈফিয়ত শুনবো না। যাও, হাত ধুয়ে এসো, খেতে হবে। আর কিছু খেয়ে নাও। আব্রাহাম। আব্রাহাম ফারিয়ার চুলের পানি মুছতে মুছতে কথাটা বলে। ফারিয়া উঠে হাত ধুয়ে খেতে বসে। আব্রাহাম নিজেও খেয়ে নেয়। ফারিয়া খেতে খেতে বিড়বিড় করে, ইস, এত কেয়ার। হাজবেন্ডের এমন কেয়ার পেলে তো সব স্ত্রী সুখীই হবে। কিন্তু ছেলেটা তো আমাকে বাচ্চার জন্য এত কেয়ার করছে, যে এখনো পৃথিবীতে আসে নাই, তাকে নিয়ে এত আদর। ইস, তাহলে পৃথিবীতে আসলে কত আদর করবে। এই মানুষটাকে সারা জীবন সঙ্গী করে পেতে কে না চাইবে। ফারিয়া, বিড়বিড় না করে খেয়ে নাও, আর পড়াশোনা করো ঠিক মতো। একজন টিচার তোমাকে বাড়িতেই পড়াতে আসবে, 10টা থেকে পড়াবে, তাই পড়ার জন্য তৈরি হও। আব্রাহাম, শুনুন, আমি না আইসক্রিম খাবো, একটা কিনে দেন না কেন? আপনার তো অনেক টাকা,
মাত্র একটা খাবো, বেশি না। ফারিয়া ফারিয়া বেশি বুঝতে যাবে না। ঠান্ডার সময় কোনো মানুষ আইসক্রিম খায়? অন্য কিছু খেলে বলো, এনে দিচ্ছি। আব্রাহাম: যা চাইবো দেবেন তো? নাকি তখনও বলবেন যে ফারিয়া সব কিছুর কিন্তু লিমিট আছে, হয় আইসক্রিম নয়তো যা চাইবো তাই দিতে হবে, কোনো মানা শুনবো না। ফারিয়া আব্রাহাম ফারিয়ার প্লেট নিয়ে বাইরে রেখে আসে, তোয়ালে দিয়ে ফারিয়ার হাত মুছিয়ে দেয়, মুখ মুছিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি বলো কি চাই, আমি আবার অফিসে যাব। ঠান্ডা জিনিস বাদে যা চাইবে দেব। তাই নির্দ্বিধায় বলতে পারো। আব্রাহাম: আপনার ঠোঁটে চুমু দিই। ফারিয়া আব্রাহাম থতমত খেয়ে যায়। মেয়েটা তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গেলে আব্রাহাম, তারপর ফারিয়ার ঠোঁটে আলতো করে কিস করে উঠে যায়। ফারিয়া হাত টেনে ধরে, এভাবে না, আসেন আমি নেব। ফারিয়া: আমার সময় নেই, ফ্রিজে ফলমূল আছে, খেয়ে নিও। প্রথমে বের করে পানিতে দিবে, একদম ঠান্ডা কমে গেলে খেয়ে নিও। আব্রাহাম: যান বেয়াদব পোলা। ফারিয়া আব্রাহাম বিরক্ত নিয়ে কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। মেয়েটা এমন পাগলামি তার ভালো লাগছে না। প্রায় 30 মিনিট পর একজন শিক্ষক আসে। ফারিয়াকে 1.5 ঘন্টা মতো পড়িয়ে তিনিও বাসায় যায়। ফারিয়া তারপর ফোন নিয়ে মুনিরের সাথে কথা বলে, ফ্রিজ খুলে মাতলা বার করে খায়, মনে মনে আব্রাহামকে বকাবকি করে। এভাবে কেটে যায় 2 মাস। মাঝে মাঝে ফারিয়ার রাতে ঘুম ভেঙে গেলে আব্রাহামকে পাশে পায় না। এটা তার কাছে কেমন যেন লাগে। ছেলেটা তার থেকে দূরে থাকে কেন বুঝতে পারে না। একটা জিনিস সে খুব ভালো করে বুঝতে পারে, আব্রাহাম মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আজ সারাদিন ফারিয়ার বমি করতে করতে পেটের অবস্থা খারাপ হয়ে যায়, পেট ব্যথা ধরে আছে। আব্রাহামকে ফোন করেছে কিন্তু রিসিভ হয়নি। মিটিং কাজ সব নিয়ে আজ বেশি ব্যস্ত সে। কয়েকদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া না করায় ফারিয়ার শরীর দুর্বল হয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে, বসতে গেলে সেন্সলেস হয়ে পড়ে। মালিহা মেয়েটা দৌড়ে ফারিয়ার কাছে আসে, ম্যাম চোখ খুলুন, কি হয়েছে আপনার ম্যাম? উফ, ম্যামের হঠাৎ কি হয়ে গেল? আয়ান স্যারকে জানিয়ে দিই, উনি আব্রাহাম স্যারকে জানাবে। ম্যাম কথা বলেন। মালিহা: সরি, আমার আসলে শরীর দুর্বল লাগছে খুব, একটু রুমে দিয়ে আসো তো। আর তোমার স্যার পচা, সে তো কাজ নিয়েই ব্যস্ত। ফারিয়া: আপনি রুমে এসে বসুন, থাকুন ম্যাম, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, আপনাকে দুর্বল মনে হচ্ছে, কিছু খেয়ে নেবেন। মালিহা ফারিয়াকে রুমে রেখে খাবার নিয়ে আসে। এই বিকেলে কেউ খাবার খায় নাকি? কিন্তু ফারিয়া মালিহার কথা বাড়াতে পারে না। এবার ভাত মুখে নিতেই গা গুলিয়ে আসে, দৌড়ে ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়। মালিহা খাবার প্লেট নিয়ে রুম থেকে চলে যায়। ফারিয়া চোখ বন্ধ করে বলে, ডাক্তার না হয়ে জানি কেন এমন হচ্ছে। ইস, আল্লাহর কাছে দোয়া করলাম যাতে বাচ্চা না আসে, কিন্তু না, চলেই আসলো। আব্রাহাম তো তার জায়গায় অটল, একটা ছোট বাচ্চাকে রেখে আমি কিভাবে থাকবো? ফারিয়া: রেডি হয়ে নাও, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর সরি, মিটিং ছিল, কাজের জন্য ব্যস্ত ছিলাম আজ। এত চাপ কাজের, উফ, সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠি। কাজ সামলানোর থেকে তোমাকে সামলানো সহজ। আব্রাহাম: তাহলে আমাকেই সামলাও, তোমাকে কাজ সামলাতে হবে না। ফারিয়া টাই খুলতে গিয়ে আব্রাহাম থেমে যায়, ভ্রু কুঁচকে ফারিয়ার দিকে তাকায়। মেয়েটা আবার প্রেম প্রলাপ শুরু করে দিয়েছে। আব্রাহাম বিরক্ত হয়ে অফিসের ড্রেস চেঞ্জ করে, তারপর ফারিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখে শেষে ফারিয়া আব্রাহামকে বলে, মিস্টার জামাই, তুমি তো আজ অনেক খুশি, বাবা হতে যাচ্ছ। 2 মাসে
বাইরে আলো দেখে না। আজ কি একটু ঘুরতে নিয়ে যাবে? নয়তো তোমার বাচ্চা কিন্তু কালো হবে। ফারিয়া: হোয়াট? কি আবোল তাবোল বলছো? এখন তো আরো ঘোরাঘুরি বন্ধ। কোথাও পড়ে যাও তার ঠিক ঠিকানা নাই। বাচ্চার কিছু হলে তোমাকে আস্ত রাখবো না। আব্রাহাম: শুনুন, আমার কথা না শুনলে আপনার বাচ্চাকে না খাইয়ে রাখবো। হো, আমিও খাবো না কিছু, তাই ভালোই ভালোই বলছি, আমাকে একটু ঘোরাতে নিয়ে চলো প্লিজ। ফারিয়া: মেয়ে মানুষ মানেই জঙ্গল। আব্রাহাম: তোমার একটা মেয়ে হলে তখন দেখব জঙ্গল নাকি অন্য কিছু। ফারিয়া: চুপ, সব মেয়েরা এক না। আমার মেয়ে হলে অনেক ভালো হবে। আমি অন্তত ঠিক মতো মানুষ করতে পারবো। তোমাদের মতো বেঈমান তৈরি হবে না। আব্রাহাম: মেয়েদের প্রতি এত রাগ কেন আপনার? আপনাকে আজও বুঝতে পারলাম না আমি। কবে যে বুঝতে পারবো? ফারিয়া: ঘুরতে নিয়ে যাব চলো। আব্রাহাম: ফারিয়া খুশি হয়। আব্রাহামের থেকে আর কিছু জানতে চায় না। খুশি হয়ে যায়, ইস, 2 মাস পর আজ ঘুরবে কোথাও। আব্রাহাম আজ অনেক সময় নিয়ে ফারিয়াকে ঘুরিয়ে দেখায় সব। কারণ সে জানে আর ফারিয়া বাড়ি থেকে বের হতে পারবে না, বের হতে দেবে না সে। মাঝে মাঝে চেকআপের জন্য বের হবে। রাতে বাইরে ডিনার করে দুজন। বাসায় ফেরে প্রায় 10টার পর। আব্রাহাম ফলমূল কেটে ফারিয়াকে নিজে হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে ফারিয়াকে ঘুমোতে বলে অন্য রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। ফারিয়া অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ? ফারিয়া: আজ থেকে এখানে থাকার তো প্রয়োজন নেই আমার। দরজা খোলা রেখে ঘুমিও, আমার রুমের দরজাও খোলা থাকবে। যখনই দরকার হবে ডেকে নিও। আব্রাহাম: অদ্ভুত। আব্রাহাম, আমার কাছে থাকো প্লিজ। এমন করছো কেন? কাছে না আসো, কিন্তু একই বিছানায় থাকতে কি সমস্যা? ফারিয়া: এতদিন ছিলাম, এটাই অনেক। নিজের মতো থাকো এখন। যখন তোমার প্রেগনেন্সির 8 মাস চলবে তখন তোমার সাথে থাকবো, কারণ সেই সময়টা তোমার অসুবিধা হতে পারে। আব্রাহাম: যা ভালো বোঝো। ফারিয়া। আব্রাহাম রুম থেকে গেলে ফারিয়া বালিশ জড়িয়ে কেঁদে দেয়। তার সব কিছু বিরক্ত লাগছে। এভাবে সময় পার হবে কেমন করে? আব্রাহাম কি তাকে সত্যি চুক্তি শেষ হলে তাড়িয়ে দেবে? বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি নিজের কাছে রাখবে না? এই সব কিছু কল্পনা করতে করতে মাথায় চাড়া দিয়ে ওঠে তার। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে আব্রাহাম একবার ফারিয়ার রুমে এসে ফারিয়াকে দেখে যায়। ফজরের সময় উঠে ফারিয়াকে ডেকে দেয়। নামাজ পড়ে আবার হালকা কিছু ফলমূল কেটে ফারিয়াকে খাইয়ে দেয়। ফারিয়া বমি করে দেয়। আব্রাহাম বিরক্ত হয়ে বলে, উফ, সব তো বমি করে বের করে দিচ্ছ, তাহলে পেটে কি থাকবে? থামো, আমি আরো কিছু খাবার এনে দিই। আব্রাহাম: এক কাজ করো, আমার গলার ভেতরে পাতিল বেঁধে দাও, ফলমূলের দোকান বেঁধে দাও, তাহলে যখন ইচ্ছে তখন খেতে পারবো। তোমার তো সমস্যা নেই, আমি তো খাবো, তাই না? দাও, দাও, বেঁধে দাও। ফারিয়া: এমন রাগ করছো কেন? আমি তো ভালো কথা বলছি। তোমরা মেয়েরা বেশি বুঝতে যাও কেন, ইডিয়েট। আব্রাহাম। ফারিয়া আব্রাহামের গলা জড়িয়ে ধরে আর বারবার বলে, গলায় খাবার বেঁধে দাও। আব্রাহাম বিরক্ত হয়ে রুম থেকে চলে যায়। ফারিয়া মুখ ছোট করে বলে, শয়তান ছেলে, আমাকে খেয়ে মেরে ফেলবে। নিজে খায় না আর আমাকে 2 মাসে মোটা বানিয়ে দিয়েছে। হুঁ, এবার খাওয়াতে আসো, কি করি দেখে নিও। ফারিয়া: ধরো খাও। আব্রাহাম। ফারিয়া চিৎকার দিয়ে উঠবে, সাথে সাথে আব্রাহাম মুখ চেপে ধরে বলে, আরে, খাবার আনেনি তো। এই সময় নাকি মেয়েরা টক পছন্দ করে, সেই জন্য টক খাবে, নাও। তেঁতুলের আচার, বড়াই আচার, জলপাইয়ের আচার আর চালতার আচার আছে। আব্রাহাম: আগে বলবে তো। ফারিয়া তাড়াতাড়ি করে বয়াম খুলে মুখ হাত ঢুকিয়ে দেয়। আব্রাহাম ধমক দিয়ে চামচ এনে দেয়। ফারিয়া মজা করে আচার খেতে থাকে। আব্রাহাম হা হয়ে যায়, তাড়াতাড়ি বয়াম ছিনিয়ে নেয়। একটা বয়াম থেকে প্রায় অর্ধেক সাবার করে দিয়েছে। এসব কি? খেতে দিয়ে বয়াম নিচ্ছ কেন? ও,
তুমিও খাবে? আমাকে বললেই হয়। এভাবে বয়ামের দিকে তাকিয়ে আছো কেন? নাল পড়বে বাচ্চার। ফারিয়া। নাল? আব্রাহাম। ওহ, তুমি তো এসব বুঝো না। লাল পড়বে মানে মুখ থেকে পানি পড়বে। এভাবে নজর দিও না, বাচ্চার পেট খারাপ হবে। তখন আমার পেটের মধ্যে পটি করে দেবে। ফারিয়া। কি আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? এসব কি বলে ও? আব্রাহাম। আব্রাহাম অবাক হয়ে কথাটা বলে। ফারিয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে হাত বাড়িয়ে দেয় আব্রাহামের দিকে, ভাবে আর কিছু আচার তাকে দেবে, কিন্তু না। আব্রাহাম বয়াম নিয়ে বাইরে রেখে আসে। ফারিয়া মন খারাপ করে পেটে হাত দেয়, তারপর বলে, বাবু, তোমার বাবাই অনেক পচা। আমাকে আচার খেতে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে নিল, দেখেছো? বড় হয়ে তুমি বাবাইকে বকা দিও কেমন? তোমার বাবাই ভালো না। ফারিয়া। আর কিছু? চুপচাপ ঘুমাও। আব্রাহাম। তুমি ভালো না। ফারিয়া। হ্যাঁ, আমি জানি। আব্রাহাম। ফারিয়া রেগে বালিশ নিয়ে শুয়ে পড়ল। আব্রাহাম মনে মনে হাসে কিছুক্ষণ, উঠে ফারিয়ার কাছে যায়। ফারিয়ার মাথা নিজের কোলে নিয়ে চুলে বিলি কেটে দেয়। ফারিয়া চোখ খুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম হেসে বলে, ঘুমাও, সমস্যা নেই। আর একটু ঠিকমতো খাওয়া দাওয়া করো প্লিজ। তুমি হয়তো বুঝতে পারছো, আমার কাছে বাচ্চার মূল্য অনেক। তুমি চিন্তা করো না, তোমার সন্তান ঠিক থাকবে। কিন্তু এই অবস্থায় আমার খাওয়া দাওয়া একটু কম হবে, সেটা তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, কিন্তু চেষ্টা করো কেমন? ভয় হয় যদি হারিয়ে ফেলি তাকে। হারিয়ে ফেলা তো আমার আবার স্বভাব মনে হয়। আপনি কি আমাকে কখনো ভালোবাসবেন না আব্রাহাম? বাসি তো। বাসবো না কেন? ফারিয়া উঠতে চাইলে আব্রাহাম বাধা দেয়। আব্রাহাম নিজেই ফারিয়ার সাথে শুয়ে পড়ে। ফারিয়া আব্রাহামের বুকের সাথে নিজেকে চেপে নেয়। আব্রাহাম জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এত কাছে আসে কেউ? বুকের মধ্যে কি ঢুকে যাবে? নাও, বুকের মধ্যে রাখলে আমার সমস্যা নেই। তোমার পাওয়ার জন্য তোমার বুকের মধ্যে যেতে আমার সমস্যা নেই। ফারিয়া, একটা কথা বলি। বলো। আমাকে ভালোবেসো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার থেকে কষ্ট ছাড়া তুমি কিচ্ছু পাবে না। আমি আপনার ওয়াইফ। আপনাকে ভালোবাসা আমার অধিকার। সেই অধিকার আমি তোমাকে দিতে চাই না। পাগলামি করছো কেন? আমাদের বিয়েটা চুক্তির। আমাকে ভালোবাসবেন একদিন, দেখে নিয়েন। আচ্ছা। ফারিয়া বিড়বিড় করে এটা সেটা বলতে থাকে। একসময় ঘুমিয়ে যায় সে। আব্রাহাম উঠে অফিস যায়। অফিস থেকে বন্ধুদের সাথে ঘোরার জন্য পার্কে যায়। ফারিয়া আসার পর থেকে কোথাও ঘোরাঘুরি করে না তারা। ৩ জন মেয়ে, ২ জন ছেলে বসে আছে। তার মধ্যে আব্রাহাম একজন। গল্পের মাঝে ঋতু নামের মেয়েটা বলে, আব্রাহাম, ভাবির ছবি দেখালি না যে? এমন লুকিয়ে রেখেছিস কেন? তোদের বিয়ের ব্যাপারটা কে বলেছে? আয়ান। আয়ানের থেকেই দেখে নিস। আর যখন এটা জানিস তো সবটাই জানার কথা। চুক্তির বিয়ে আমার। মেয়েটা কষ্ট পাবে। একটা মা বাচ্চা রেখে কখনো একা থাকতে পারবে না। সেসব তোদের ভাবতে হবে না। তোর জেদ বেশি। যা, আমি আর কি বলবো। সবার সাথে আড্ডা দিয়ে আব্রাহাম রাত 10টার পর বাসায় আসে। আব্রাহাম রুমে গিয়ে ব্যালকনিতে চোখ দেয়। ফারিয়া গালে হাত দিয়ে বই পড়ছে। ফারিয়াকে দেখে তার মনটা শান্ত হয়। কেন হয় সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে ধীর পায়ে ফারিয়ার কাছে যায়। ফারিয়া মাথা না উঠিয়েই বলে, আজ তোমার এত লেট হলো যে? ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছিলাম। তুমি খাওয়া দাওয়া করেছো? না, তোমার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা চলো। আব্রাহাম যাওয়ার জন্য পা বাড়ালে ফারিয়া হাত ধরে আটকে দেয়। উঠে আব্রাহামের গলা জড়িয়ে ধরে। গলায়, গালে, কপালে কিস করে। আব্রাহাম অবাক হয়ে ফারিয়ার কাণ্ড দেখছে। শেষে বুঝতে না পেরে বলে, কি হয়েছে তোমার? এমন ব্যবহার করছো কেন? তোমার বাবু বলেছে। কি বলেছে? বলেছে যে মাম্মাম, বাবাইয়ের থেকে তুমি আদর নাও না কেন? তুমি বাবাইয়ের থেকে বেশি বেশি আদর নিও। হ্যাঁ, তোমার বাচ্চা তোমার মতোই এসব বলবে। আল্লাহ আর কোনো মেয়ে পাইনি, তোমাকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। যাও, তোমার বাড়ি থাকবো না।
আব্রাহামের বুকটা ধুক করে ওঠে। এমন কথা সে স্বপ্নেও ভাবে না। আর ফারিয়া মুখে নিয়েছে। আব্রাহাম ফারিয়াকে টেনে বুকের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, খবরদার, এসব কথা বলবে না। তোমার গর্ভে যে আছে তাকে আমার চাই। সে আমার সুখ। তাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো। তাকে হারাবো না সহজে, হারাতে দেব না কখনো। হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়ে নাচো সারাক্ষণ। আমার দিকে কেউ নজর দিও না। দিলাম তো। আব্রাহাম ফারিয়ার কপালে চুমু দিয়ে কথাটা বলে। এভাবে সময়গুলো কেটে যায়। কেটে গেছে আরও 8 মাস। ফারিয়া ঘুমের মাঝে ভয় পেয়ে উঠে বসে। আব্রাহাম তখন রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ফারিয়া 10 মাসে পড়েছে। ডাক্তার বলে দিয়েছে এই মাসের 9-10 তারিখে নর্মাল বেবি হবে, না হলে সিজার করতে হবে। আর সেখানে আজ 7 তারিখ। আব্রাহাম তাড়াতাড়ি ফারিয়ার কাছে আসে। ফারিয়া মাথা নিজের বুকের সাথে চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে, কান্না করছো কেন? আমি স্বপ্ন দেখেছি আব্রাহাম, তোমাকে হারিয়ে ফেলবো আমি। বাজে স্বপ্ন দেখেছো। স্বপ্ন তো স্বপ্নই, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই 10 মাসে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। তুমি এতটা অভিমানী যে আমি তোমার অভিমানে মিশে গেছি। ভালোবাসো না এক বিন্দুও? একটু ভালোবাসা দিলে কি হবে? চুপ থাকবে? এই বিষয়ে আমি কথা বলতে চাই না। আব্রাহাম, কেন আব্রাহাম? একটু ভালোবাসা দিলে কি হবে? উফ ফারিয়া, তোমাকে বলছি না, চুক্তি শেষ, তুমিও এখান থেকে বিদায় নেবে। সো একটা কথাও শুনতে চাই না, ঘুমাও। আমার খুব পেট ব্যথা করছে, মরে যেতে ইচ্ছে করছে। ফারিয়া, বলছি না এসব কথা কখনো মুখে আনবে না। কিছু হবে না, আমি আছি তো। আব্রাহাম ধমক দেয় একটা। ফারিয়া চোখ মুখ শক্ত করে ব্যথা কমার অপেক্ষা করে। শেষে বিরক্ত হয়ে বলে, একটু পানি দাও, পেট টান টান হয়ে আছে আমার, ভালো লাগছে না কিছু, ঘুমোতে পারছি না। ঘুমানোর চেষ্টা করো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। ওয়েট, নড়াচড়া করো না বেশি, বাচ্চার অসুবিধা হতে পারে। হ্যাঁ, আমি মরে গেলেও তোমার কিছু যায় আসে না, বাচ্চা তো তোমার জন্য সব। অসহ্য, উফ, বাচ্চা জন্ম দিতে গিয়ে যেন আমি মরেই যাই। দোয়া করো। আর এসব ভালো লাগছে না আমার। বেশি কথা বলো কেন? আমি কথা বললেই সেটা বেশি হয়ে যায়, সত্যি কথা বলা যায় না সেজন্য। ফারিয়া আর কোনো কথা বলে না, আব্রাহামের থেকে মুখ ফিরিয়ে নেয়। আব্রাহাম ফারিয়াকে পানি খাওয়ায়, তারপর ডাক্তার রেহানার সাথে কিছুক্ষণ কথা বলে। ফোন রেখে ফারিয়ার কাছে আসে, রেডি হতে বলে, হসপিটাল নিয়ে যাবে সেই কারণে। ফারিয়াও আর কিছু বলে না। আব্রাহাম যা বলে তাই শুনতে হয় তাকে। তাই এটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। পেটে হাত দিয়ে ফারিয়া ছটফট করতে থাকে। এই ব্যথা সহ্য করতে পারছে না সে। প্রায় 20 মিনিট পর হসপিটালে পৌঁছায় তারা। ফারিয়াকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রুমের বাইরে আব্রাহাম পায়চারি করছে, ভয় হচ্ছে তার। আয়ান তাকে সান্ত্বনা দিচ্ছে। আব্রাহাম মনে মনে বলে, আল্লাহ, আমার বাচ্চা যেন কিছু না হয়, তাকে আপনি সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। সে আমার কাছে সুখ, তাকে ছাড়া আমি একদম নিঃস্ব হয়ে পড়ব। আপনার ছেলে হয়েছে স্যার। আব্রাহাম পিছু ফিরে ছলছল চোখ নিয়ে ডাক্তারের কোলে দিকে তাকায়। আব্রাহামের এইভাবে তাকানো দেখে ডাক্তার বলে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু, এত কিউট বাচ্চা জন্ম দিয়েছে আপনার ওয়াইফ। ওনার তো দামি উপহার পাওয়া প্রয়োজন। সমস্যা নেই, যত মিষ্টি খাওয়ার খেতে পারেন। আব্রাহাম কথাটা বলে সামনে পা বাড়ায়। একটা মহিলা ডাক্তার কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কাছে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। তার হাত কাঁপছে। প্রথম কোনো ছোট বাচ্চাকে ছুঁয়ে দেখবে সে। টুপ করে তার চোখ থেকে এক ফোঁটা পানি বাচ্চার শরীরের উপর পড়ে। বাচ্চা কেঁদে ওঠে। আব্রাহাম ভয় পেয়ে যায়। আব্রাহাম এর বিচলিত হওয়া দেখে ডাক্তার হালকা হাসে। স্যার, ভয় পাবেন না, বাচ্চাকে ঠিক করে ধরে রাখেন। আমার ছেলে কাঁদছে কেন? ছোট বাচ্চা, সেজন্য কান্না করবে, এটা স্বাভাবিক।
আপনার ওয়াইফকে কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আপনি দেখা করতে পারেন। উফ, ফারিয়ার কথা মাথা থেকে বেরিয়েই গেছিল আমার। ইস, মেয়েটা আমার জন্য কত কি করেছে, আর আসলে আমি কি সত্যি মেয়েদের ঘৃণা করি? তাহলে একটা মেয়ের সাথে 10 মাস কিভাবে কাটালাম? আব্রাহাম বিড়বিড় করে আয়ানের দিকে তাকায়। আয়ান আব্রাহামের চাহনি বুঝতে পেরে বলে, যা, মেয়েটাকে একটু দেখে আয়। তোকে তোর উপহার দিল। দেখেছিস তোর ছেলে কত সুন্দর? মাশাআল্লাহ, আমার ছেলে আমার মতোই হয়েছে। আব্রাহামের কথা শুনে আয়ান হালকা হাসে। আয়ান আব্রাহামের থেকে বাচ্চাটাকে নিয়ে নেয়। আব্রাহামকে ফারিয়ার কাছে যেতে বলে। আব্রাহাম মাথা নাড়িয়ে ধীর পায়ে ফারিয়ার বেডের দিকে যায়। আব্রাহাম গিয়ে দেখে ফারিয়ার হাতে স্যালাইন চলছে। ভয় পেয়ে বলে, তোমার কি কিছু হয়েছে ফারিয়া? কই, কিছু না তো। এভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছো যে, আর কান্না করছো কেন? শরীরে কষ্ট হচ্ছে কি? না, মনের ব্যথা বোঝার ক্ষমতা তোমার হয়নি আব্রাহাম। আমার কষ্ট হচ্ছে, আর মাত্র কটা মাস। তারপর তোমার থেকে আমি আলাদা হয়ে যাব। আমার সন্তান ছেড়ে অন্য একটা শহরে থাকতে হবে আমাকে। ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তুমি আর আমার সন্তান দুজনেই সুস্থ আছো। বাবুকে দেখবে না? একদম আমার মতো হয়েছে জানো। নিয়ে আসো। তোমার মতো হলেও তোমার মানসিকতা মতো যেন না হয়, তাহলে জানি না কত মানুষ কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাবে। তুমি বড়ই পাষাণ আব্রাহাম। ভুলে যাবে না, টাকার বিনিময়ে তুমি এখানে পড়ে আছো। টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। আজ টাকা আছে বলে যে কাউকে নাচাতে পারবো আমি। ভালো লাগছে না, তুমি এখন যেতে পারো। আর ধন্যবাদ দিচ্ছ কেন? টাকার জন্য তো সন্তান দিলাম, তাই এটা দিয়ে লজ্জা দিও না। বাচ্চা দিয়ে কই যাবে যাও। বাচ্চা নিয়ে পালানোর শখ? অসহ্য। ফারিয়া চোখ বন্ধ করে নেয়। ছেলেটার কথা সহ্য হচ্ছে না তার, শরীর জ্বলছে। সে কোনো দুঃখে বাচ্চা নিয়ে পালাবে। বাচ্চাকে খাওয়াতে হবে, সেটা হয়তো ওনার মাথায় নেই। ফারিয়া এবার দাঁতে দাঁত চেপে বলে, তোমার ছেলেকে তুমিই খাইয়ে দাও, যাও। এটা থেকে অন্তত আমি শান্তি পাবো। বাপ বেটা একাই থাকো। আমার দরকার হবে না তো আর কারোর। এখন থেকেই ফিডার খাইয়ে দিও। তুমি আছো তো কি করতে? ভালো করে বললেই হয়। ভাগ্যিস ছেলেটা আমার মতো হয়েছে, না হলে তো আরো কত কথা শোনাতো, কত কি না জানি। কোনো দিন বলবে এটা বাচ্চা তোমার না, আমাকে দাও। আজব, তোমার ছেলেকে অন্য কারোর ছেলে বলতে যাব কেন? না, যে ব্যবহার করছো বলতেও পারো। তোমার মতলব ভালো ঠেকছে না। আমার ছেলেকে তোমার থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, আমার ছেলেকে এখন থেকে আমার কাছ থেকেই ছিনিয়ে নেবে। আর যে কত কি সহ্য করব। বদমেয়ে, আমার ছেলে এটা, তোমার না। ওকে? ফারিয়া হাঁ হয়ে সব শুনছে। বিরক্ত হয়ে মুখ অন্যদিকে করে নেয়। আব্রাহাম নিজেও বিরক্তিকর একটা চাহনি নিয়ে ছেলেকে এনে ফারিয়ার একটা হাতের ওপর শুইয়ে দেয়। ফারিয়ার দিকে তাকিয়ে আদর গলায় বলে, আমার হৃদকে খাইয়ে দাও, তারপর রেস্ট নিও। বিকালে তোমাকে নিয়ে বাসায় যাব। তাছাড়া এখন তোমার ঘুমোনো উচিত, সারা রাত তো ঘুমোতে পারো না। হৃদ? হ্যাঁ, আমার ছেলের নাম হৃদ। ছেলের নামও ঠিক করা হয়েছে? পিচ্চি নাম। আমার বাবু তো পিচ্চি, তাই বুড়োদের মতো আব্দুল কাদের, রাইস, মোল্লা, খালেদ, মতি, করিম এসব নাম রাখতে পারবো না। তাই না, কারণ বিজনেসম্যানের ছেলের নাম সুন্দর রাখতে হবে। বড় হয়ে ছেলেটাকে ডাক্তার বানিও ফারিয়া। নো, বিজনেসম্যান হবে। ডাক্তার সবচেয়ে বেশি বেইমানি করে। সুন্দরভাবে মিথ্যে কথা গুছিয়ে বলতে পারে তারা। আব্রাহাম, ডাক্তার কিন্তু তোমার হৃদকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করেছে, আর তাকেই তুমি খারাপ বলছো? অসুস্থ হলে ডাক্তার সেবা করবে তোমার। ঘৃণা করি ডাক্তারকে। আমি মরে গেলেও ডাক্তারের কাছে আসবো না। দেখে নিও তুমি।
যদি মৃত্যুর 1 মিনিট আগেও জানতে পারি যে ডাক্তার দেখতে আসলে আমি সুস্থ হয়ে যাব, তাও আসব না। অদ্ভুত। আব্রাহাম হালকা হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। বাচ্চার সাথে সারাদিন কেটে যায় দুজনের। বিকেলে ফারিয়াকে আব্রাহাম বাসায় নিয়ে আসে। সন্ধ্যার সময় ফারিয়া শুয়ে হৃদের মুখের দিকে তাকিয়েছিল। তখন আব্রাহাম বলে, এভাবে তাকিয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। মায়েরা তাকিয়ে থাকলে কখনো নজর লাগে না। ভুলভাল কথা বলো কেন? কিন্তু তুমি যখন যাবে তখন তো তোমার জন্য হৃদ কষ্ট পাবে। তাই এখন থেকে ওর থেকে দূরে থেকো। তোমার মুখে এসব ছাড়া আর কিছু নেই? সব সময় যাওয়া 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 করে মাথা চিবিয়ে খাচ্ছ আমার। আব্রাহাম রেগে একটা ঝাড়ি মারে। ফারিয়া মুখ ভেঙে অন্যদিকে শুয়ে পড়ে। সারাদিন হৃদের সাথে দুষ্টুমি করা আব্রাহামের মূল কাজ। ফারিয়াকে কাছেও ঘেঁষতে দেয় না ঠিক মতো। শুধু খাওয়ানোর সময় ফারিয়া। বাচ্চার জামা কাপড় ধোয়া, গোসল করানো সব আব্রাহাম একাই করে। ফারিয়া সব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখের সামনে ছেলেটাকে তার থেকে হারিয়ে যেতে দেখছে সে। হৃদের বয়স এখন 6 মাস চলে। হামাগুড়ি করে বাবার কাছে যেতে পারে। প্রথম বুলি বাবা দিয়েই শুরু হয়েছে তার। দুপুর 3টা। ফারিয়া খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। একবার মেঝেতে চোখ দেয়। হৃদ তার বাবার কোলে হাসাহাসি করছে। ফারিয়া মুনিরের কাছে ফোন দেয়। ভাইয়া, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। 2 মাস পর দেশে আসছি। সুস্থ হওয়ার পর এখন এখানেই জবে জয়েন করলাম। তো স্যার বলল 2 মাস পর বাংলাদেশের একটা অফিসে ট্রান্সফার করে দেবে। এটা তো ভালো কথা। যাই হোক, ওই দেশে যা পাইছো সেটাই অনেক। এত টাকা পয়সা আমার ভালো লাগে না। যাদের টাকা বেশি তারা সুখী, কিন্তু অন্যদের সুখ ছিনিয়ে নিতে ওস্তাদ। কি হয়েছে হঠাৎ এমন কথা? আর তোর চোখ মুখ আবার শুকিয়ে গেছে দেখছি। 9-10 মাস আগেও কেমন মোটা হয়ে গেছিলিস মনে আছে? মুনিরের কথায় অতীতে ফিরে যায় ফারিয়া। তখন সে 6 মাসের প্রেগনেন্ট ছিল। মুনিরের সাথে কথা চলাকালীন বলেছিল, ফারিয়া, তোকে কেমন জানি মোটা মোটা লাগছে। চোখ মুখ ফুলে গেছে নাকি? এমন হয়ে গেলি কিভাবে? কই, আমি তো ঠিকই আছি ভাইয়া। তাহলে আমি কি ভুল দেখছি? তোমার পায়ের সাথে সাথে চোখও গেছে। ডাক্তারকে বলে দিও তোমার চোখের চিকিৎসাও যেন করে, নয়তো এখানে এসে আমাকে চিনতে পারবে না। সব সময় 1 লাইন বেশি বলিস কেন? ফোনটা কোথাও রেখে পুরোপুরিভাবে ক্যামেরার সামনে আয় তো, মাথা থেকে পা পর্যন্ত দেখি। ফারিয়া তখন চমকে উঠল। পেট বড় হয়েছে। ভাইয়ার সামনে গেলেই বুঝতে পারবে কত কষ্ট করে যে ম্যানেজ করেছিল সবটা। মুনিরের ডাকে অতীত থেকে বেরিয়ে আসে ফারিয়া। হালকা হেসে বলে, আমি ঠিক আছি ভাইয়া। 2য় বর্ষের এক্সাম সামনে, সেই জন্য টেনশনে শুকিয়ে গেছি। যাই হোক, তাড়াতাড়ি ফিরে আয়। আমি ফোন রাখলাম। শোন। মুনিরের কোনো কথা ফারিয়া শোনে না। ফোনটা রেখে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে। আব্রাহাম তাকে বলে দিয়েছে আর 2 মাস পর এখান থেকে চলে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে চোখে ঘুমের ভাব চলে যায়। হঠাৎ কপালে ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় সে। আব্রাহাম, তোমার প্রতি আমার আর মায়া বাড়িও না প্লিজ। হুটহাট জড়িয়ে ধরা, কিস করা একদম বিরক্ত লাগছে আমার। আমাকে ছেড়ে চলে গেলে এসব মিস করব। তুমি খুব ভালো ফারিয়া। যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করব, কথা দিলাম। কিন্তু এই মুহূর্তে কোনো নারীর সঙ্গ আমার প্রয়োজন নেই। তোমার থেকে একটা জিনিস চাইলে দেবে? আসলে মূল্যবান কিছু না, তোমার কাছে সামান্য সেটা। কি বলো? সারাদিন ভেবে দেখি, রাতে চেয়ে নেব। আব্রাহাম হালকা হেসে হৃদকে মাঝখানে শুইয়ে দেয়। ফারিয়া কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার কিছুটা আগে। ঘুম থেকে উঠে নামাজ পড়তে বসে সে। রাতের খাওয়া দাওয়া করতে, নামাজ পড়া সব মিলিয়ে সময়টা কেটে যায়। এখন রাত 11টা।
আব্রাহাম শুয়ে ফেসবুক স্ক্রল করছে। ফারিয়া হৃদকে অন্য পাশে দিয়ে আব্রাহামের কাছে ঘেঁষে শুয়ে পড়ে। আব্রাহাম উঠতে গেলে ফারিয়া বাধা দেয়। আব্রাহামের বুকে হাত রেখে বলে, তখন তোমার কাছ থেকে কিছু চেয়েছিলাম, মনে আছে? আমি এখন চেয়ে নিই। না করতে পারবে না। আগে প্রমিস করো। তবে হ্যাঁ, সারা জীবন থাকতে চাইবো না। সরে যাও আর হৃদকে মাঝখানে দাও। তারপর কি বলবে বলো। কি চাও দেব। এতে প্রমিস করতে হবে না। আমি কথা দিয়ে কথা রাখি। না, প্রমিস করো। আব্রাহাম দাঁতে দাঁত চেপে ফারিয়ার কথা মতো প্রমিস করে। ফারিয়া এবার আব্রাহামের খালি বুকে নাক ঘষে মুখের দিকে তাকিয়ে বলে, এই 2 মাস তোমার সঙ্গ চাই আমি। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। তোমার আদর নিতে চাই। এটা কি রাখবে না? হঠাৎ এমন চাওয়া, শেষ চাওয়া। আব্রাহাম টেনে ফারিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয়। ফারিয়া হালকা হেসে আব্রাহামের সাথে তাল মেলায়। আব্রাহাম আদরে মেখে দেয় ফারিয়াকে। এভাবে কেটে যায় রাতটা। সকালে আব্রাহাম ঘন্টা 2-এর জন্য বাইরে যায়। ফারিয়া এই সুযোগ কাজে লাগিয়ে আয়ানের রুমে যায়। আজ সে আব্রাহামের অতীত সম্পর্কে জানবে বলে ঠিক করে। আয়ানের রুমে গিয়ে সোফায় বসে। এই প্রথম সে আয়ানের সাথে কথা বলবে। একই বাড়িতে থাকে সবাই, অথচ কখনো কথা হয়নি। ফারিয়া সালাম দিয়ে বলে, আব্রাহামের অতীত সম্পর্কে জানতে চাই আমি। বলো কি জানতে চাও? কেন ও মেয়েদের ঘৃণা করে? কেন ও আমার সাথে এমন চুক্তি করলো? 1 বছর পেরিয়ে গেল, তবুও ওর মন জয় করতে পারিনি আমি। এসবের কারণ কি? অয়ন হালকা হেসে মনকে রাজি করিয়ে নেয়। তার জন্য যদি তার বেস্ট ফ্রেন্ডের সংসার টেকে তাহলে তো ভালোই হবে। তাই বলতে শুরু করে। শুরুটা আরো 10 বছর আগে। এসএসসির পর একটা মেয়ের প্রেমে পড়ে আব্রাহাম। মেয়েটাও কম না। দুজন দুজনকে অনেক ভালোবাসতো। আব্রাহামের পরিবার এসব বিষয়ে সব কিছু জানতো। মেয়েটা গরিব ফ্যামিলির ছিল। ইচ্ছে ছিল একজন ডাক্তার হবে। আব্রাহাম প্রাণপ্রিয় প্রেমিকার কথা ফেলতে পারে না। ইন্টার শেষে মেডিকেল এক্সাম দিয়ে টিকে যায় মেয়েটা। সব পড়াশোনার খরচ আব্রাহাম বহন করে। সবই ভালো চলছিল। সমস্যা হয় অন্য জায়গায়। আব্রাহাম এর জিএফ যখন মেডিকেল এক্সাম দিচ্ছিল, তখন আরেকটা ছেলেও ছিল। সে প্রথম হয়ে চান্স পায়। তো মেয়েটা সেই ছেলেটার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে আব্রাহামের সাথে মেয়েটার এতটা খারাপ সম্পর্ক হয়ে গেল যে আব্রাহামকে না জানিয়ে মেয়েটা সেই ছেলেটাকে বিয়ে করে নেয়। মানে এত বছরের প্রেম কিভাবে ভুলে যায় মানুষ? কিন্তু তাই বলে আব্রাহাম এমন সিদ্ধান্ত নেবে? সব মেয়ে তো এক না। কথার মাঝে কথা বলো না। আব্রাহাম ওর প্রেমিকার পা ধরে ফিরে আসতে বলে, কিন্তু ফিরে আসে না। তারপর থেকে আব্রাহাম মেয়েদের সহ্য করতে পারে না, ঘৃণা করে ও। এত ভালোবাসার পরে যাকে পায় না সে কেমন? আস্তে আস্তে আব্রাহাম একা হয়ে যায়। মেয়েদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে তাকে, কিন্তু সে বিয়ে করবে না। তারপর থেকে এখানে আমরা দুজনে থাকি। বুঝলাম, কিন্তু চুক্তির কারণ কি? বিয়ে করবে না তো করবে না, এমন নাটক করার মানে কি? অসহায়ত্ব সুযোগ কাজে লাগানো কেন? আর বাচ্চা নেওয়ার ভূত মাথায় চাপলো কিভাবে? সবার একটা কথা, বংশের মান রক্ষা করতে হবে। নাতি নাতনির মুখ দেখবে। আব্রাহাম এভাবে ঠকে যাওয়ার পর বাচ্চা দত্তক নিতেও ভয় পায়। তাই সিদ্ধান্ত নেয় চুক্তি বিয়ে করবে। কারণ এতে বাচ্চা তো তার রক্তেরই হবে। রক্ত তো বেইমানি করবে না। তারপর বাকিটা তুমি জানো। সংক্ষিপ্ত করে বললাম। এখন আব্রাহাম আসবে, নিজের রুমে যাও। ধন্যবাদ। তবে মনে হয় না আমি আব্রাহামের সাথে সারা জীবন থাকতে পারবো। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন। অনেক বলেছি, লাভ হয়নি। আচ্ছা আপনি বলেন, হৃদকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তো ওর মা। একটা মা বাচ্চা ছাড়া কিভাবে থাকবে? অনেক বলেছি আমি, কিন্তু ও মানতে নারাজ। সংসারও ও করতে চায় না। তবে একটা সিক্রেট কথা বলতে পারি তোমাকে। জিনিসটা জানার পর অবশ্য আমিও অনেক অবাক হয়েছি। কি?
আব্রাহাম তোমাকে ভালোবাসে, অভিমানে মিশে আছো তুমিও, ওর অভিমানে তুমি মিশে আছো, তোমার প্রতি ওর অনেক অভিমান। আব্রাহাম আমার কাছে কি বলেছিল জানো? আয়ানের কথা শুনে ফারিয়া অবাক হয়। আব্রাহাম তাকে ভালোবাসে, এটা যেন অবিশ্বাস্য। ফারিয়া অবাক হয়ে বলে, কি বলেছে? তুমি ভালো, কিন্তু টাকার লোভে বাচ্চা দিতে রাজি হয়েছো, এটা ওর খারাপ লাগে, ও ভাবে তুমিও বেঈমান। মানে আমি বেঈমানি কি করলাম? আর টাকার লোভ আব্রাহাম আমাকে দেখিয়েছে সুযোগ বুঝে, আমি বিপদে ছিলাম, সেটা কাজে লাগিয়েছে আপনারা, আর এখন সব আমার দোষ? ও তাই ভাবে, বলে বাচ্চাকে রেখে যেতে মায়া হবে না? কেন টাকার জন্য বাচ্চা দিতে রাজি হলো? বাবা মা মারা যাওয়া ভাইটা আমাকে মানুষ করেছে, তাকে চোখের সামনে মরে যেতে দেখতাম তাহলে নাকি? আব্রাহাম এটা বুঝতে চায় না, তবে তোমার প্রতিও দুর্বল। দেখো 2 মাস তোমার হাতে আছে, যদি পারো নিজের করে নিও। ফারিয়া কিছু বলতে যাবে তার আগে গাড়ির আওয়াজ পায়, দৌড়ে নিজের রুমে যায়। আব্রাহাম এখন বাড়ি আসবে। ফারিয়া চোখ বন্ধ করে ভাবতে থাকে বিয়ের প্রথম দিনের কথা, যেদিন সে প্রথম এসেছিল। আব্রাহাম বিকেলে কাজে নিয়ে এসে 3-4 জনকে সাথে নিয়ে বিয়েটা কমপ্লিট করেছে। ফারিয়া তো ভেবেছিল বিয়ে ছাড়া চুক্তিপত্র নিয়ে সংসার করতে হবে তাকে, কিন্তু না, আল্লাহ সহায় ছিল, সে কারণে বিয়ে করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। কিন্তু এতেও লাভ নেই, চুক্তির হিসাবে 1.5 বছর পর আলাদা হতে হবে তাদের। চুক্তিতে আরও লেখা আছে, আলাদা না হলে পুনরায় বিয়ে করে ঘরে তুলতে হবে। এসব ভাবতে ভাবতে ফারিয়া চুপচাপ হৃদের পাশে শুয়ে পড়ে। হৃদের বুকে হাত দিয়ে বুঝতে পারে জেগে আছে। ফারিয়া ভ্রু কুঁচকে বলে, বাপের কিচ্ছু ছাড়ে নাই। আরে বেটা, তুই তো একটু মা পাগল হতে পারিস, যাতে তোর বাপ আমাকে রেখে দেয় তোর জন্য, কিন্তু না, উনি বাপ পাগল। আব্রাহাম তখন রুমে আসে। ফারিয়ার কথাটা সে শুনতে পায়, ভ্রু কুঁচকে বলে, আমার ছেলের কাছে আমার নামে কুমন্তব্য করা হচ্ছে নাকি? লাভ নেই, ছেলেটা আমার, তাই যতই যা বলো না কেন, রিতসোনা আমার কাছেই থাকবে। আব্রাহাম ভালোবাসেন আমাকে? আব্রাহাম কথাটা শুনতে পেল কি না ফারিয়া বুঝতে পারল না। আব্রাহাম জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। ফারিয়া বিরক্তি নিয়ে উঠে বসে, হৃদকে কোলে নিয়ে ব্যালকনিতে যায়। বাইরে হালকা বাতাস বইছে। আব্রাহাম একদম গোসল করে বের হয়, বিছানায় তাকিয়ে হৃদকে না দেখে ব্যালকনিতে তাকায়, হাতে টাওয়েল নিয়ে ব্যালকনিতে যায়। এখনো গরম পড়ে নাই পুরোপুরিভাবে, আর তুমি হৃদকে নিয়ে ব্যালকনিতে আছো কেন? হ্যাঁ, কোনো সমস্যা কি? আপনার ছেলেকে নিয়ে কি আমি সময় কাটাতে পারবো না, এটাও কি চুক্তির মধ্যে লেখা ছিল? বেশি বোঝো না, হৃদের ঠান্ডা লেগে যাবে। 12টা পার হয়ে গেছে, গিয়ে গোসল করে নাও, আমি হৃদকে গোসল করিয়ে দিচ্ছি। গোসল করে এসেছো তুমি? আমি হৃদকে গোসল করিয়ে দেই আজকে। হৃদ আজ আমার সাথে গোসল করবে, দাও। কেন? এতদিন তো আমিই গোসল করিয়ে দিলাম, আজ তোমার শখ জেগেছে কেন? কারণ কয়দিন পর তো চলেই যাব। না থাক, আমি গোসল করাবো না, সকালেই করেছি, এখন ঠান্ডা লাগে। গুদর কি? ফারিয়া হাঁ হয়ে আব্রাহামের দিকে দেখে। আব্রাহাম সেদিকে পাত্তা না দিয়ে হৃদকে গোসল করাতে নিয়ে যায়। গোসল করিয়ে হালকা খাবার খেয়ে নেয়, সাথে হৃদকেও খাইয়ে দেয়। তারপর দুজনে শুয়ে পড়ে। আব্রাহাম চোখ বন্ধ করেছিল। ফারিয়া আব্রাহামের এসব কাণ্ড দেখে বিরক্ত হয়। ঘুমিয়ে পড়েছে দেখে পাশ থেকে ফল কাটার ছুরি নেয়, রেগে মিছিমিছি আব্রাহামকে মারার জন্য সেটা তোলে। ভাবে এমন করলে যদি তার রাগ কমে, কিন্তু মারতে যাওয়া মাত্রই আব্রাহাম চোখ খোলে, লাফিয়ে ওঠে। আব্রাহাম অবাক হয়ে বলে, ফারিয়া, তুমি কি আমাকে খুন করতে চাইছো? এতদিন কালসাপ ঘরে পুষে রেখেছি আমি। বাবা, আসলেই মেয়েরা বেঈমান, নিজের স্বার্থ হাসিল হলে আর সেই ব্যক্তিকে দেখে না যে তার সফল হতে সাহায্য করেছে। তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তো জাস্ট মজা করছিলাম।
নিজের চোখকে অবিশ্বাস করতে বলছো? তোমার উপর রেগে আছি, সেই জন্য আমি মারার মতো করে হাত তুলি। প্লিজ ভুল বুঝো না আমাকে। থাক, এসব নাটক আর করতে হবে না। মেয়েদের বিষয়ে ভালোভাবে জানা আছে আমার। হ্যাঁ, মেরে দিও। এই বেইমানি আর ছলনা নিয়ে বাঁচতে চাই না। আব্রাহাম, প্লিজ বেশি বুঝতে যাচ্ছ কেন? তোমাকে মারার হলে রাতে মারতে পারতাম। আমি এমনি মজা করছিলাম। তুমি খুব ভালো করে জানো ভালোবাসি তোমাকে আমি। আমি তোমার হব না দেখে এমন করছো, কিন্তু ভেবেছিলাম তোমাকে নিজের সাথে রাখবো, হৃদের জন্য না, আমার জন্য। কিন্তু না, আর কখনো তোমাকে রাখার সিদ্ধান্ত নেব না। আব্রাহাম, 2 মাস সময় তোমার কাছে। নিজে সব গোছাতে শুরু করো। 2 মাস পর এই শহরে তোমাকে দেখতে চাই না। যদি দেখি, তোমার ভাইকে শেষ করতে সময় নেব না। ফারিয়া কেঁদে দেয়। কেন মজা করতে গেল সেটা ভেবে এখন নিজের রাগ উঠে। আব্রাহাম হৃদকে বুকের সাথে চেপে ধরে। তার হৃদকে মেরে ফেলবে না তো? ভয় তার মনে জেঁকে বসেছে। ফারিয়া আব্রাহামের কাছ থেকে সরে যায়। সোফায় বসে চোখ বন্ধ করে। সারাদিন দুজনের অভিমানে কেটে যায়। রাতে ঘুমানোর সময় ফারিয়া আব্রাহামের পাশে ঘুমাতে গেলে আব্রাহাম রেগে বলে, আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না কখনো। ঘৃণা করি আমি তোমাকে, তোমার মতো মেয়েদের। আমার থেকে দূরে থেকো। হৃদকে আমার মাঝে দাও, নয়তো কি করতাম ভাবতেও পারতে না। প্লিজ রেগে থেকো না। আর এমন করছো কেন? তুমি ছোট বাচ্চা না, সব বোঝো, তবু এমন কেন করছো? আমার কথা শোনো। কথা কানে যায়নি? মুনির কি দেশে ফিরতে চায়, নাকি পার্মানেন্টভাবে ওখানে থাকার ব্যবস্থা করে দেব? কোনটা? ফারিয়া ছলছল চোখ নিয়ে আব্রাহামের দিকে তাকায়। ছেলেটা এত জেদি কেন? একটুও ওকে বুঝতে চায় না। ফারিয়া অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। এভাবে কেটে যাচ্ছে সময়। হৃদ এখন পুরোপুরি বাবা ভক্ত। মা ছাড়াও এখন থাকতে পারবে সে। কেটে গেছে এর মাঝে 2 মাস। রাতে ফারিয়া শুয়ে আছে। ফারিয়ার বুক ধুকধুক করা শুরু হয়ে গেছে। আব্রাহাম নিজে তার জন্য অন্য একটা শহরে বাসা ভাড়া করেছে। এই শহর ছেড়ে তাকে যেতে হবে। আব্রাহাম তার কথায় অটল। অথচ ফারিয়া ভাবছে, আজ আব্রাহাম তাকে বাধা দেবে, সারা জীবনের জন্য তাকে নিজের কাছে রাখবে। এসব ভাবছিল তখন আব্রাহাম এসে বলে, গাড়ি চলে এসেছে আর মুনির দেশে আসবে আজ। রেডি হয়েছো? এখন চলো, এগিয়ে দিয়ে আসি। তোমাকে এই শহরে যেন কখনো না দেখি। ভুলে যাবে হৃদের কথা। আজ থেকে তুমি আগের মতো সিঙ্গেল। তুমি বিবাহিত, এটা কেউ জানবে না। আব্রাহাম, তোমার কাছে রেখে দাও আমাকে। তোমার কাছে থাকতে চাই সারা জীবন। তোমার কেয়ারিং, ভালোবাসা সব নিয়ে বাঁচতে চাই আমি। তোমাকে ছাড়া যে আমি মরে যাব। নাটক শেষ? তাহলে যেতে পারো। তো তোমার ছেলের মা না হয়ে ওর কাজের লোক করে রাখো আমাকে প্লিজ। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তো ওকে জন্ম দিয়েছি। পা ছাড়ো। আমার কিন্তু বিরক্ত লাগছে এসব। এমন নাটক পছন্দ না আমার। ফারিয়া আব্রাহামের পা শক্ত করে ধরে। আব্রাহাম পা সামনে এগিয়ে যেতে পারছে না। ফারিয়া পা ধরে কেঁদে কেঁদে বলছে, আব্রাহাম, দয়া করো আমার ওপর। কখনো তোমার বউ হওয়ার চেষ্টা করব না, হৃদের মা হব না। ওর তো দেখাশোনার জন্য লোক প্রয়োজন, তাই না? তোমার দাসী হয়ে থাকতে চাই আমি। আমি মা বাবার সাথে থাকবো। আমার আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারি। বরং তোমার কখনো সাহায্য লাগলে জানিও। যে কোনো সময় সাহায্য পাবে আমার থেকে। আব্রাহাম, এত পাষাণ হচ্ছ কেন? প্লিজ আমাকে দয়া করো। রেখে দাও তোমার কাছে। আমি হৃদের মা। ছোট হৃদ এসব দেখে কেঁদে দেয়। ফারিয়া আব্রাহামের পা ছেড়ে উঠে হৃদকে কোলে নিতে চায়, কিন্তু আব্রাহাম সরে যায়। অতিরিক্ত চিন্তার ফারিয়া সেখানেই সেন্সলেস হয়ে পড়ে।
যখন জ্ঞান ফেরে তখন নিজেকে অন্য এক শহরে আবিষ্কার করে। সেই অবস্থায় তাকে আব্রাহাম গাড়িতে উঠিয়ে দিয়েছে। তারপর নিজে এসে ফারিয়াকে রেখে গেছে। ফারিয়া এখনও কেঁদে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? আব্রাহাম এতটা জেদি, বুঝে উঠতে পারেনি সে। রাত লেগে এসেছে। মুনির বারবার ফোন দিচ্ছে ফারিয়ার কাছে। ফারিয়া ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। মুনির চলে এসেছে বাংলাদেশ। ফারিয়া ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে। পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে। অপরদিকে, আব্রাহাম, তুই কাজটা মোটেও ঠিক করিসনি। মেয়েটা তোর কাছে ভিক্ষা চাইছে থাকার জন্য, অথচ তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। রিত কি সত্যি মা ছাড়া থাকতে পারবে? কিছু মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। সেই সন্তান কি মা ছাড়া বড় হয় না? এসব বিষয়ে কথা বলতে চাই না। মা বাবার সাথে থাকছি আজ থেকে। রেডি হ। তুই পাষাণ। মেয়েটা তোর পায়ে পড়তে দ্বিধাবোধ করেনি। আমিও তো এক সময় কারোর পায়ে পড়েছিলাম, তখন সে ফিরে তাকায়নি। তাই এসব আমার কাছে এখন নাটক মনে হয়। আয়ান রেগে সেখান থেকে উঠে যায়। সব কিছু তার কাছে অসহ্য লাগছে। আব্রাহাম এমন একরোখা দেখে বিরক্ত হয়। তারপর কয়েকদিন পর তার বিয়ে। আব্রাহাম বিয়ে করবে না দেখে এখন তাকেই বিয়ে করতে হচ্ছে। মুনির বাসায় ফেরে রাত 3টের পর। ফারিয়া ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। তার পেটে বেড়ে উঠছে আরও একটি প্রাণ। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিয়েছিল সে নিজেও কখনো বিয়ে করতে চায় না আর। পরের দিন সকালে ফারিয়া ভয়ে ভয়ে মুনিরকে সব খুলে বলে। তারপর 3 মাস মুনির ফারিয়ার সাথে কোনো কথা বলেনি। আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকে। মুনিরও বিয়ে করে। সুন্দরভাবে কেটে যায় সবার সময়। আয়ুষী মা, আমার বেঁচে থাকার জন্য তুই হলেই হবে। তোকে নিয়ে কাটিয়ে দেব সারা জীবন। তোর বাবা যেমন তোর ভাইকে নিয়ে কাটাবে জীবন, ঠিক আমিও পারবো তোকে নিয়ে কাটাতে আমরণ। তুই আমার সব সোনা। ফারিয়া ফুটফুটে এক কন্যা সন্তানকে কোলে নিয়ে ছাদে বসে আছে। কেটে গেছে আরও সময়। আজ সে এক কন্যা সন্তানের মা। এরপর কি হবে সেটা হয়তো নিজেরও জানা না। এভাবে কেটে যাচ্ছে বছরের পর বছর। সেই সময় এসেছে কি, যে সময় আবারও মুখোমুখি হতে হবে তাদের। হঠাৎ ফারিয়া চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। পাশেই আব্রাহাম ছিল। ফারিয়ার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তার। রুমের লাইট জ্বালিয়ে ফারিয়ার দিকে তাকায়। থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে মেয়েটা। আব্রাহাম ফারিয়ার পাশে গিয়ে জড়িয়ে ধরে। ফারিয়া দুহাত দিয়ে আব্রাহামকে খামচে ধরে। আব্রাহাম অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? ফারিয়া, এই ফারিয়া, কথা বলো। কি হয়েছে তোমার? এই আমার দিকে তাকাও, দেখো কিছু হয়নি, কাঁদছো কেন? ফারিয়া আব্রাহামের দিকে তাকিয়ে দেখে একবার। সে নিজের বেডে আছে। আর এখন রাত। ঘড়িতে কয়টা বাজে চোখ বুলায়। বেশ কিছুক্ষণ আব্রাহামকে পরখ করে সে। তারপর ভাবে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এবার ফারিয়া আব্রাহামের একদম কাছে গিয়ে বলে, আব্রাহাম, আমাকে ছেড়ে দেবে না তো তুমি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হৃদের জন্য হলেও আমাকে রেখে দিও প্লিজ। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি ইচ্ছা করে তোমাকে মারতে চাইনি। আচ্ছা বাবা, সেটা নিয়ে ভাবতে গেছো কেন? কিছু ভাবলেই ভয় পাও, তুমি জানো না? সরি কালকের জন্য। হৃদের ঘুম ভেঙে যাবে। কান্না করো না, শান্ত মেয়ের মতো ঘুমাও। তুমি আমাকে ডিভোর্স দেবে না? সত্যি করে বলো। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমার মতো আমাকে কে আগলে রাখবে? রাতে এসব কথা না বললেই কি নয়? আমি অসহায় ছিলাম আব্রাহাম, সেজন্য তোমার শর্তে রাজি ছিলাম। আমি এত কিছু তখন ভেবে দেখিনি। প্লিজ আমাকে ছেড়ে দিও না, প্লিজ। আমি তো তোমার ওয়াইফ, শুধু চুক্তি না? আচ্ছা, এসব নিয়ে কাল কথা বলি। এখন একটু ঘুমাও। আমার মাথা ব্যথা করছে। সকালে আবার অফিস যেতে হবে। পানি খেয়ে ঘুমাও। স্বপ্ন দেখেছো, স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি সত্যি
ভালো না আব্রাহাম, আমাকে একটুও বুঝতে চাও না। তোমাকে ছাড়া আমি অসহায় হয়ে পড়ব। হৃদের জন্মটা ভুল ছিল। তুমি আমাকে এতটা মাসেও চিনলে না। সেই একই কথা, এমনি এমনি জন্ম দাওনি। তার বিনিময়ে তোমার ভাইয়ের চিকিৎসা করানো হয়েছে, ওখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আর কি চাই? তোমাকে চাই, হৃদকে চাই, তোমার ভালোবাসা নিয়ে একসাথে সারা জীবন কাটাতে চাই। আব্রাহাম ফারিয়ার কথায় কান্না দিয়ে অপর পাশে শুয়ে পড়ে। ফারিয়া কিছুক্ষণ বসে থাকে, হৃদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হৃদ নড়ে চড়ে উঠলে কপালে কিস করে পাশে শুয়ে পড়ে। আব্রাহাম লাইট অফ করে, অন্ধকারে ফারিয়ার মুখের দিকে তাকায়। মেয়েটা ভয় পেয়েছে, বুঝতে পারে। এত ভয় না পেলে এভাবে চিৎকার দিত না। সে তো জানে ফারিয়া টেনশন করলে খারাপ স্বপ্ন দেখে। সেটাকে অবশ্য স্বপ্ন বলা যায় না, নিজের কল্পনা সবটা। খুব ভোরে আব্রাহাম ঘুম ভেঙে যায়। প্ল্যান অনুযায়ী বাড়ি সাজাতে শুরু করে। এর মাঝে মুনির চলে আসে। আব্রাহাম মুনিরের সাথে ভালো মন্দ কথা বলে কাজে লেগে পড়ে। বেলা হতে হতে আব্রাহামের বাড়ি সবাই চলে আসে। হৃদের কান্নার শব্দে ফারিয়া ঘুম ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। এতক্ষণ সে ঘুমিয়েছিল? হৃদের দিকে তাকায়। হৃদ তার বুকে বারবার মুখ ঘষছে। ফারিয়া হৃদকে বুকে টেনে নেয়, হৃদকে খাওয়াতে থাকে। হুট করে আব্রাহাম ভিতরে প্রবেশ করে। ফারিয়া থতমত খেয়ে শরীরের কাপড় ঠিক করে। আব্রাহাম ভ্রু কুঁচকে বলে, মনে হয় আমি অচেনাকেও। যাই হোক, মহারানীর ঘুম ভেঙে গেল, একটু উঠবেন প্লিজ? আপনার জন্য আপনার প্রজারা অপেক্ষা করছে, তাদের একটু দর্শন দিয়ে আমাকে ধন্য করুন। আজ্ঞা সেনাবাহিনী, আপনি আমার জন্য খাবার নিয়ে আসুন। মহারানী তো আজ চলে যাবে, রুমে কি খাবার দেওয়া যাবে তাকে? নিজে হাতে খাইয়ে দিলে আরও খুশি হব। ভালোভাবে কথা বললেই শুরু হয়ে যায়। বেশি কথা না বলে ওঠো। আজকে বাড়ি থেকে চলে যাবে মনে নেই? তাও আমার সাথে বেহায়াপনা না করে থাকতে পারো না? সব সময় তুমি বিরক্তিকর কথা বলো। আমি সব সময় ভালো কথা বলি, তুমি কখনো ভালোভাবে কথা বলো না। আর আমার দোষ? হৃদের খাওয়া হলে নিচে এসো। বেলা 12টা পর্যন্ত ঘুমায়। আমার কাছে এত সুখ অন্য কারোর কাছে পেলে জানিও। তোদের ঝগড়া হলে বাইরে আয়, সবাই অপেক্ষা করছে। ভাবি তাড়াতাড়ি এসো, তোমার জন্য তো সবাই অপেক্ষা করছে। আর আমার ক্ষুধা লেগেছে, তোমার জন্য খাওয়া হচ্ছে না। অয়নের কথা শুনে ফারিয়া সেদিকে চোখ দেয়। ফারিয়া বিড়বিড় করে, ব্যাপার কি? বাড়িতে আজ এত মানুষের আনাগোনা কেন? আয়ান ভাই নিজে থেকে আজ কথা বলতে এসেছে আমার সাথে। জানি না কি হবে আজ। আমার তো জায়গা হবে না সেটা জানি। বিড়বিড় না করে ওঠো। ফারিয়া অবাক হয় সবার ব্যবহারে। উঠে ফ্রেশ হয়ে হৃদকে কোলে নিয়ে বাইরে যায়। তার ভাইকে বসে থাকতে দেখে বোকা বনে যায়। এখানে হচ্ছেটা কি? ভয়ে ভয়ে সোফায় গিয়ে বসে। মুনির এসে হেসে বলে, কেমন আছিস? সেই সকাল থেকে এসেছি, আর মাত্র তোর দেখা পেলাম। ভাইয়া তুমি এখানে কি করছো? বাহ, আমার বোনের বিয়ে, আমি থাকবো না? ভাইয়াকে না জানিয়ে তো অনেক কিছু করে ফেলেছিস। এখন আসলাম তাও ভালো লাগে না বুঝি? না, সেটা বলিনি। সরি ভাইয়া। ফারিয়া কথাটা বলে মাথা নিচু করে নেয়। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে একটা রুমে নিয়ে যায়। কয়েকজন মেয়ে এসে বউ সাজিয়ে দেয়। সে হাবলার মতো সব দেখছে। শেষে উপায় না পেয়ে বলে বসে, এখানে হচ্ছেটা কি আমাকে বলা যাবে কি? কেউ কিছু বলছে না। আজব তো। আজকে তোমার বিয়ে ভাবি, তোমাকে আজ বিয়ে দেওয়া হবে। আমাকে কি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানো হবে? তাহলে আমি বিয়ে করব না। ছাড়ুন আমাকে, আমি ছোট বাচ্চা না যে ধরে রাখবেন। মিসেস, আমার সাথে আপনার বিয়ে। এভাবে কেঁদে মেকআপ নষ্ট করবেন না প্লিজ। আপনাকে আমার কাছে রেখে দেব সারা জীবনের জন্য। আপনি আমার হয়ে থাকবেন, শুধু আমার, আমার হৃদের মা। আব্রাহামের কথা শুনে ফারিয়া অবাক হয়ে বলে, বিয়ে, তাও তোমার সাথে? সত্যি?
আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার সাথে তোমরা সবাই মজা করছো না তো? তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মজা করতে যাব কেন? তুমি তো আর আমার শালি না। সত্যি তোমার সাথে আমার বিয়ে হবে আজ। দুবার বিয়ে কে করতে পারে হ্যাঁ? এক বউকে দুবার বিয়ে করব আমি। ফারিয়া সবার সামনে আব্রাহামকে জড়িয়ে ধরে। ইস, এটা যে সত্যি তার বিশ্বাস হচ্ছে না। তারপর সবাই মিলে নিচে যায়। ছোটোখাটো আয়োজনে বিয়েটা হয়ে যায় তাদের। এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পা রাখে আজ ফারিয়া। আলাদা একটা অনুভূতি কাজ করছে আজ তার মাঝে। ইস, মানুষটা তাকে আপন করেছে, ভাবতেই যেন সে আকাশে উড়ছে। রাত 10টা। সবাই খাওয়া দাওয়া করার জন্য ড্রয়িং রুমে হাজির হয়। ফারিয়া নিজেও সবার সাথে খাবার খেতে বসে। এক লোকমা ভাত মুখে দিতেই বমি পায় তার। আব্রাহাম ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। বেসিন দেখে দিলে ফারিয়া সেখানে দৌড়ে যায়। গড়গড় করে বমি করে দেয়। কয়েকদিন থেকে খাওয়া দাওয়া না করার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে। ফিরে এসে সোফায় বসতে যাবে তখনই সেন্সলেস হয়ে পড়ে। আব্রাহাম হাত ধুয়ে ফারিয়ার কাছে দৌড়ে আসে, সোফায় শুইয়ে দেয়। পারিবারিক ডাক্তারকে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে। ফারিয়াকে কিছু প্রশ্ন করে, তারপর হাসি মুখে বলে, কংগ্র্যাটস আব্রাহাম, দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছ। তবে শিওর দিতে পারছি না, পরীক্ষা করে নিও একবার। কথাটা শুনে আব্রাহাম অবাক হয়ে ফারিয়ার দিকে তাকায়। চোখ মুখ শক্ত করে ফারিয়াকে দেখছে সে। ফারিয়া বিড়বিড় করে বলে, আল্লাহ, আব্রাহাম যেভাবে তাকিয়ে আছে আমাকে যেন আবার বকাবকি না করে। আমি তো ভেবেছিলাম যে আমাকে ছেড়ে দেবে। তার জন্যই তো বাচ্চা নিয়েছিলাম, যাতে সেই সন্তান নিয়ে বাকিটা জীবন কাটাতে পারি। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। আব্রাহাম কথাটা বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে। ফারিয়াকে সবাই কংগ্রেস জানায়। সবার মুখে হাসি থাকলেও আব্রাহামের মুখে হাসি নেই। সবার খাওয়া দাওয়া হলে যে যার বাসায় চলে যায়। রাত 11টার সময় নিজের রুমে যায় আব্রাহাম। ফারিয়া তখন হৃদকে শুইয়ে দিচ্ছিল। আব্রাহামকে দেখে এগিয়ে আসে। আব্রাহাম হাত ঝাড়া দিয়ে বলে, এটার মানে কি ফারিয়া? হৃদের বয়স মাত্র 8 মাস চলে, আর তুমি এখনই বাচ্চা নিলে? এই জন্য কাছে আসতে চাইনি। বাচ্চা নষ্ট করবে। হৃদ আছে আমার, আর কারোর দরকার নেই। রাগ করো না প্লিজ, আমার কথাটা শোনো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেই কারণে বাচ্চা ইচ্ছা করেই নিই, যাতে চলে যাওয়ার পর তাকে নিয়ে থাকতে পারি। আর কিছু ভাবো নাই? একসাথে দুটো কিভাবে সামলাও আমিও দেখব। বিরক্ত করো না, যাও ঘুমাও। আচ্ছা, এত কিছু হলো যে কিভাবে সেটা সবটা আমাকে বলো। আর ভাইয়া কিভাবে সবটা জানতে পারলো? আমি তো এসবের কিছুই জানতাম না। এমনকি কালকেও আমার সাথে খারাপ ব্যবহার করেছো তুমি। হৃদের জন্মর পর তোমার প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। আমার বিরুদ্ধে তুমি যেতে না, হৃদের খেয়াল রাখতে সব সময়। আমার খেয়াল রাখতে সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে। সারাদিন তুমি আমার আর হৃদের যত্ন করতে হাসি মুখে, বাট রাতে আমাদের ঘুমানোর পর ব্যালকনিতে নিঃশব্দে কাঁদতে। তুমি কি মনে করো এসব আমার চোখে পড়েনি? তখনই মুনির ভাইকে সবটা বলে দিই। প্রথম উনি রাগ করলেও পরে ঠিক মেনে নেয়। মা বাবাকে কল করে সব বলি। আজ নতুন করে বিয়ে করলাম, কারণ চুক্তি হিসেবে আজ আমাদের সম্পর্কে শেষ হয়েছিল। বাহ, তলে তলে দেখি টেম্পো চালাও। যাই হোক, হৃদ ঘুমিয়ে গেছে। চলো ছাদে গিয়ে একটু প্রেম করি। এর আগে প্রথম রাতটা তো নিজের মতো কাটিয়েছেও, এবার না হয় আমার মতো কাটালে। ইচ্ছে হচ্ছে না, টায়ার্ড অনেক আমি। তুমি তোমার দ্বিতীয় বাচ্চাকে নিয়ে সুখে থেকো। এমনি বলি না, মেয়ে মানুষ বেইমান, একটা থাকতে আরেকটা ধরে। দূর, অযথা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করছো। যাও ঘুমাও, একদম আমার কাছে আসবে না। আমি নতুন করে বিয়ে করব। তোমার মতো কাউকে চাই না আমার, অসভ্য। ফারিয়া, আমি অসভ্য? তাহলে অসভ্য হয়ে একটু কি বলো? আব্রাহাম ফারিয়ার কোমর জড়িয়ে কথাটা বলে। ফারিয়া লাফাতে শুরু করে।
আব্রাহাম আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। ফারিয়ার গলায় পরপর কয়েকটা কিস করে। ফারিয়া ধাক্কা দিলে আব্রাহাম কিছুটা নড়ে চড়ে ওঠে, কিন্তু ফারিয়াকে ছাড়ে না, ঠোঁটে কিস করতে থাকে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আরও একটা বাচ্চা নেব চলো। বাচ্চার পিঠে বাচ্চা, দারুণ না? আমার আপত্তি নেই, আমি তো বউকে আদর করতে পারবো। আসো জান, কাছে এসো। এই না, ছাড়ো, আমার প্রচুর ঘুম পেয়েছে। এই দেখো আমার চোখ বন্ধ হয়ে আসছে। তুমি কি বলছো শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। হৃদ ঘুম থেকে জেগে যাবে, ছাড়ো। পালাতে চাইছো? ফারিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আব্রাহাম খিলখিল করে হেসে ওঠে। ফারিয়া নিজেও হেসে ফেলে। আব্রাহাম ফারিয়াকে কোলে নেয়। বেডে গিয়ে লাইট অফ করে ফিসফিস করে বলে, দ্বিতীয়বার তোমাকে ভালোবেসেছি আমি, তৃতীয় কাউকে চাই না আর। তোমাকে শেষ পর্যন্ত রেখে দেব, ভালোবেসে সবসময় পাশে রব। তুমি আমার শেষ প্রিয়, তুমি আমার প্রিয় মানুষ হয়ে রবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমিও ভালোবাসি হৃদের বাবাকে, ভালোবাসবো দ্বিতীয় বাবুর আপুকে। সমাপ্ত।